আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। হ্যাঁ বাবা, রিংটা অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ সত্যি অনেক সুন্দর নিলয়। ক্রেডিট তুই নিলে কি করে হয় নিলয়? আমিও তো পছন্দ করেছি আমার বৌমার জন্য। আচ্ছা বাবা, দুইজনের পছন্দই অনেক সুন্দর। কেমন? ঠিক বলছিল মা। তবে হ্যাঁ, তোমার বাবাটা বুড়ো না হলে আমি নিজেই তোর জন্য রিংটা পছন্দ করে কিনতাম। বাবার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। তারপর তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে মা বাবা আমাকে অনেক আদর করেন এবং বলেন, সাবধানে চলাফেরা করবে মা, আর জলদি যেন খুশির খবর শুনতে পাই, কেমন? বাড়ি ভর্তি লোকের সামনে কথা শুনে লজ্জায় পড়ে যায় আমি, তবুও নিজেকে সামলে নেই। সবাইকে এয়ারপোর্টে ছেড়ে আমার উনি বাসায় আসতেই আমি ওনাকে জিজ্ঞেস করি, এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনার কোনো কাজ কাম নেই নাকি যে বাসায় পড়ে আছেন? না সোনা, আসলে আমি বিয়ের জন্য 14 দিনের ছুটি নিয়েছি, তাই আর কি। বেটা ফাজিল, 14 দিনের ছুটি তো নিয়েছো, আর আমার 14টা বাজাতে তো আর কি বুঝি না আমি। তাই আর কি। কি হলো সোনা, কি এত বিড়বিড় করছো? কই কিছু না তো, নিন ধরেন কি? ব্যাগ, গিয়ে বাজার করে নিয়ে আসুন, নইলে রাতবো কি আর খাবেন কি? আচ্ছা সোনা, যাচ্ছি। দেন উনি রহিম চাচাকে সঙ্গে নিয়ে বাজারে চলে যায়। তারপর আমি আমার ছেলেকে গোসল করিয়ে দিয়ে ইমাকে ওষুধ খাইয়ে আমাদের রুমেই ঘুম পাড়িয়ে দিই, কারণ ইমার একটু জ্বর জ্বর হয়েছে আর আমিও ওদের পাশে ঘুমিয়ে পড়ি। দুপুর 2টো নাগাদ চোখ খুলতেই দেখি ইমা ও ছেলে ঘুমিয়ে এবং ছেলের বাপও আমাকে জড়িয়ে ঘুমিয়ে। হায় আল্লাহ, উনি কখন এলো আর আমাকে ডেকেও তুললো না। তাই আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে পড়ি, আর তখনই উনি আমাকে চেপে ধরেন। হায় আল্লাহ, এ কি করেছেন আপনি? বাচ্চারা ঘুমিয়ে আছে, দেখে ফেললে কি ভাববে? তোমার বাচ্চারা ঘুমিয়ে আছে সোনা, আর ওরা দেখলে কিছু ভাববে না, কারণ তুমি বেড থেকে এভাবে নামতে গেলে নিচে পড়ে যেতে, তাই তোমাকে এভাবে চেপে ধরেছি সোনা। তারপর হঠাৎ কি যেন হয়ে যায় আমার, আর আমি ওনার কপালে চুমু খেয়ে শাওয়ার নিতে এক দৌড়ে বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বের হতেই দেখি আমার স্বামী ইউনিফর্ম পরে রেডি হচ্ছেন। ও মা গো, আমার কথায় রেগে গেল নাকি? আর তখনই উনি আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলেন, তুমি এত অবাক হয়ে আছো কেন? তোমার কথায় রেগে আমি হেডকোয়ার্টারে যাচ্ছি না সোনা, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি সেখানে যাচ্ছি। তাহলে একটু ওয়েট করুন, আমি আমি এক্ষুনি আপনাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি ওনাকে তাড়াতাড়ি ওনাকে খাইয়ে দিই আর ওনাকে এগিয়ে দিতে বাড়ির বাইরে চলে যায়। আর উনি আমাকে বলেন, শুধু এগিয়ে দিলে হবে, একটু আদর করে দিবে না সোনা? তারপর আমি তাকে জড়িয়ে ধরে তার গালে মিষ্টি করে একটা চুমু এঁকে দিই, আর সেই খুশিতে নাচতে নাচতে পুলিশ হেডকোয়ার্টারে চলে যায়। রাতে যখন আমি আমার ছেলেকে আদর করে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তখনই খেয়াল করে দেখি আমার স্বামীর চোখটা লাল হয়ে গেছে। আর তখনই সে হঠাৎ করে রুমের বাইরে চলে যায়। তাই আমি তখনই আমার ছেলেকে শুইয়ে দিয়ে ওনার পিছু পিছু বাসার বাইরে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি উনি আম্মু আব্বুকে কবরের পাশে বসে কাঁদছেন। তাই আমি তখনই ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি, কাঁদছেন কেন? তখন উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, তুমি যখন ওদের আদর করো তখনই আমার আম্মুর কথা মনে পড়ে যায়, আর আমার তখন অনেক কষ্ট হয়, কষ্টে বুকটা ফেটে যায় আমার। তাই বলে এইভাবে কান্নাকাটি করবেন? আপনার ছেলে মেয়ে আপনাকে দেখলে তো কান্নাকাটি করবে। তাছাড়া এইভাবে আপনি যদি কাঁদেন, আব্বু আম্মু তো কষ্ট পাবেন। আচ্ছা, আমি আর কাঁদবো না, ওরা ঘুমিয়েছে। হ্যাঁ, এখন চলুন আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিই, কেমন? হ্যাঁ চলো। তারপর তাকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই, আর সেও চুপটি করে বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। সে ঘুমোতেই আমি আমার আব্বু আম্মুর কথা মনে করে কাঁদতে থাকি। আর তখনই আমার স্বামী আমার গালে চুমু খেয়ে বলে, এই যে তুমি আমাকে কাঁদতে বারণ করে তুমি নিজেই কাঁদছো কেন? কই আমি কই কাঁদছি? ও, তাহলে তুমি কাঁদোনি? তাহলে আমি যে কান্নাকাটি শব্দ পেলাম? কি শুনেছেন? কে জানে কি শুনেছেন। তখনই উনি আবারও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, আর আমিও তাকে জড়িয়ে কাঁদতে শুরু করি। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর উনি আমার চোখের উপরে চুমু খেয়ে আমাকে আদর করে বলেন, আমাদের কি কপাল, তাই না? আমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার আব্বু আম্মুও অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হয়েছে, বুঝেছি। আমি আর এ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না পিচ্চুর পাপা। আচ্ছা ঠিক আছে সোনা, এখন অনেক রাত হয়ে গেছে, আপনার এখন ঘুমিয়ে পড়া উচিত। শুধু আমি ঘুমালে হবে, তুমি ঘুমাবে না? না। হ্যাঁ, ঘুমোচ্ছি।
তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার স্বামী কফির মগ ও ফিডার হাতে নিয়ে দাঁড়িয়ে। আরে আরে কি করছেন আপনি? আমি তো আছি, আমি করে দিচ্ছি। কেমন? না তা তো হবে না, এই নাও তোমার ছেলের দুধু, তোমার কফি বানিয়ে এনেছি। আপনাকে তো ঝামেলা করতে কে বলেছে? আমাকে বললেই তো হতো, আমি কি দিতাম না? বা ময়নাকেও তো বলতে পারতেন। সবসময় সব কাজ তুমি করবে নাকি? আমি কি সব করি? ময়নাও তো আমার কাজে হেল্প করে দেয়। তারপরও সব তো তুমিই করো। তাছাড়া একজন স্বামী যতই তার কাজে বিজি থাকুক না কেন, তার উচিত তার ওয়াইফকে সাংসারিক কাজে সাহায্য করা। আর আমিও তোমার জন্য সেটুকু করার চেষ্টা করছি। মিস্টার স্বামী, আপনারা তো আমাকে নিয়ে ভাবতে হবে না, কেমন? আমার প্রয়োজন হলে আমি আপনাকে বলবো, কেমন? জি সোনা, তবু এখন তো আমি ফ্রি আছি, তাই তোমার সাংসারিক কাজে তোমাকে হেল্প করার চেষ্টা করছি সোনা। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, কেমন? তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার হাতে পায়ে ব্যথা লাগে, কেমন? ওকে লক্ষ্মীটি আমার, তোমার কথা মেনে চলবো, কেমন? মা এইটা দিলেন? চুমু দিলাম। চুমু দেওয়া হয়ে গেলে এখন আমার উপর থেকে ওঠেন, আমি ফ্রেশ হতে যাব। আর হ্যাঁ, বাবুকেও ফিডার খাইয়ে দিয়েন, কেমন? আমি ওকে ফিডার খাওয়াবো কি করে সোনা? আমি তো ফিডার খাওয়াতে পারি না। আর আমি ওকে যতবার ফিডার খাওয়াতে গেছি ততবারই ও দুধ মেখে ভূত হয়েছে। আচ্ছা দিন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ইহানকে ফিডার খাইয়ে দিই, আর উনি তখন আমাকে চুমু খেয়ে আমার চুল নিয়ে দুষ্টুমি করতে শুরু করে। এই যে স্বামী, দুষ্টুমি করা ছেড়ে ইমার জ্বর কমেছে কিনা সেটা গিয়ে দেখে আসো। হ্যাঁ যাচ্ছি সোনা। তারপর উনি ইমাকে দেখতে ওর রুমে চলে যায়, আর আমিও বাবুকে খাইয়ে দিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার শেষে বাথরুম থেকে বেরিয়ে শাড়ি পরে ইহানকে কোলে নিয়ে ইমার রুমে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি দু ভাই বোনে মিলে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছে। বাহ, ভালোই, জ্বর তো দেখতে বলেছি, আর আপনি এসে গেম খেলছেন। ইয়েস বাবুদের আম্মু, তোমার মেয়ের জ্বর এখন নেই। আমার মেয়ে? ইয়েস আম্মু। দেখো, ইমা মোটেও ফাজলামি করবে না সোনা। তাছাড়া আমাকে তোমার কোন দিক দিয়ে তোমার আম্মু বলে মনে হয়? ইহানের যেমন তোমাকে দেখে আম্মু বলে মনে হয়, আমারও তোমাকে দেখে মনে হয়। তখন আমি ওকে জড়িয়ে ধরি, আর ইমাও আমাকে জড়িয়ে ধরে। তখন আমার স্বামী আমাকে বলেন, তুমি থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে, আমি গিয়ে তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি, কেমন? আচ্ছা, কিন্তু? কোনো কিন্তু না সোনা, আজকে আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি সোনা। তাই? জি বাবুদের আম্মু। তারপর উনি আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিচে চলে যায়। তখন আমি ইমাকে জিজ্ঞেস করি, আম্মুকে খুব মিস করো তাই না? তুমি আসার পর থেকে আমি আর কাউকে মিস করি না ভাবি মা। ইনফ্যাক্ট আমার লাইফের বেস্ট ডিসিশন হলো তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করা এবং তোমাকে ভাবি মা হিসাবে পাওয়া। আর তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে এখন থেকে ভাবি মা বলেই ডাকবো। তাই? তোমার যেটা মন চায় তুমি সেটাই বলে ডাকো, কেমন? আই লাভ ইউ ভাবি মা। আই লাভ ইউ টু সোনা। I love you, Mom. লাভ ইউ টু বাবা, আমার সোনা বাবা। তোমার ছেলে মেয়েকে আদর করা হয়ে গেলে আমাকেও একটু আদর করো সোনা। আমারও আদরের প্রয়োজন সোনা। আমিও তো মানুষ, আমারও কিছু চাহিদা আছে তাই না? হ্যাঁ, তোমার তো সব স্পেশাল চাহিদা ভাইয়া। ইমা বাবু বেশি দুষ্টুমি করলে কিন্তু বিয়ে দিয়ে দিব, আর আমি আমার বউ ছেলে নিয়ে থাকবো, কেমন? ওটা আর হচ্ছে না ভাইয়া, আমি এখন আর তোমার ঘাট থেকে নামছি না ভাইয়া। তখনই আমার স্বামী আমার কোলে শুয়ে পড়ে, আর আমি তখনই তার কপালে আলতো করে চুমু এঁকে দিই। চুমু দিয়ে ছেলের দিকে তাকাতেই দেখি আমার ছেলে আগে আমার কাছ থেকে চুমু খাওয়ার জন্য তার গাল পেতে বসে আছে। তাই আমিও আমার স্বামী আমাদের ছেলেকে চুমুতে ভরিয়ে দেই। তারপর তাদের তিনজনকে এক থালায় খাবার খাইয়ে দেই। খাওয়া শেষে আমার ছেলে আমাকে বলে, তুমি আমাকে সাঁতার কাটিয়ে দাও। বাবা, আমি তো সাঁতার জানি না সোনা। আমি তোমাকে সাঁতার দিয়ে দিব বাবা, তুমি আমার সাথে সুইমিংয়ে চলো। আর এই বাবুদের আম্মু তুমিও চলো। হ্যাঁ, আপনারা পুলে যান, আমি আপনাদের টাওয়াল, প্যান্ট ও অলিভ অয়েল নিয়ে আসছি, কেমন? ওকে সোনা। ওনাদের টাওয়াল প্যান্ট নিয়ে সুইমিং পুলে যেতেই দেখি দুই বাপ বেটা রোদের মধ্যে খালি গায়ে হয়ে ডন বৈঠক মারছে। আমাকে দেখা মাত্রই ওরা আমার কাছে ছুটে আসে, আর আমি ওদের গায়ে তখন মালিশ করে দেই। ছেলেকে তেল মালিশ করে দিয়ে তার বাপকে তেল মালিশ করে দেই, আর তখনই খেয়াল করে দেখি আমার স্বামীর সিক্স প্যাক। ও মাই গড! কি হয়েছে সোনা? কিছু না, যান গিয়ে সুইমিং করুন। তারপর দুই বাপ বেটা মিলে সুইমিং করতে নামে। তখন ইমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর অমনি পিচ্চুটা বলে ওঠে, মিমাপু, তুমি আমার মায়ের কোলে শুইছো কেন? আমার ভালো লাগছে তাই আমি শুইছি। পাপ্পা দেখো না, মিমাপু আমার মায়ের কোলে শুইতে।
তুমি আমাকে মামের কাছে দিয়া তো। তারপর আমার স্বামী আমার ছেলেকে নিয়ে আমার কাছে আসে এবং আমি তাকে আমার কোলে তুলে নিই। তখন আমার ছেলে ইমার কানে কুক দিয়ে বলে, ইমাপু তুমিও তো, আমি আমার মামের কোলে থুবো। তখন ওর বাবা ওকে বুঝিয়ে বলে, বাবা তুমি যেমন তোমার মামের বাবু ইমাপু ও বাবু তাই এমন করবে না, কেমন? আচ্ছা পাপা। তারপর আমি আমার ছেলেকে গোসল করিয়ে ইমার সাথে ঘরে পাঠিয়ে দেই। আর ওরা যেতেই আমার স্বামী আমাকে চেপে ধরে বলেন, শুধু ছেলে মেয়ে করলে হয়, তাদের বাপকেও তো আদর করতে হয়। তাই? হ্যাঁ, এখন তুমি আমাকে আদর করো। কোথায় আদর করব? এখানে এখানে এখানে। কোনখানে কোনখানে কোনখানে? আরে বাবা, গালে কপালে ঠোঁটে উম্মা দাও সোনা। আচ্ছা দিচ্ছি সোনা। উম্মুয়া, উম্মুয়া। ওখানে তো দিলে, এখানে দিবে না? কোনখানে দিব গো? এই তো আমার ঠোঁটে। ইস, এই আপনি জানেন না ঠোঁটে চুমু দিলে বাবু হয়? কি? এই তুমি কি অবুঝ? না আমি বুঝছি। তাহলে দাও কেন? দিচ্ছি বাবু দিচ্ছি, ওয়েট ওয়েট এ মিনিট। তারপর আমি আস্তে করে আমার স্বামীর ঠোঁটের কাছে যাই আর আলতো করে তার ঠোঁটের পাশে চুমু খেয়ে ওনাকে এক ধাক্কায় তুলে ফেলে দিয়ে বলি, এই যে মিস্টার স্বামী, আমাকে প্রিপেয়ার তো হতে দাও, তারপর তুমি না চাইতেও আমি তোমাকে দিয়ে ভরিয়ে দিব, কেমন? এখন আমি আসি, টাটা, বাই বাই বাবু। তারপর আমি এক দৌড়ে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি আর স্বামীকে দেখতে উকি মারি। উকি মারতেই দেখি স্বামী আমার প্রেমিক পুরুষের মতো কিলারওয়ালা স্মাইল দিচ্ছে আর একা একা বলছে, সোনা, ও তুমি যতই ধরাধরি খেলো, তোমাকে ধরবো তো আমি। হা হা হা। কি ফাজিল স্বামী রে বাবা, এই স্বামী নিয়ে সংসার করব কেমনে? কপালে বউ নাই তোর বেটা খাটাস। উমায়ে আমি কি বলছি, ওনার বউ তো আমি। কপাল করে এমন একখান স্বামী জুটেছ, কপাল করে এমন একখান স্বামী জুটিয়েছ, শুধু পাগল না, ফুল পাগলও বটে। কি আমি পাগল? তোমার আমাকে পাগল বলে মনে হয়? মানে আপনি না ভুল শুনেছেন। না, আমি ঠিকই শুনেছি সোনা, তুমি আমাকে পাগল বলেছো। তা আমি পাগল কার জন্য হয়েছি? সেটা আমি জানবো কি করে? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, কেমন? তারপর আমার স্বামী আমার গালে আলতো করে চুমু এঁকে দেয় আর এতে আমি প্রচন্ড রকমের লজ্জা পেয়ে যাই। আর তখনই আমার ছেলেটা এসে তার পাপাকে বলে, পা তুমি আমাকে ছাড়া মামকে চুমু দাও কেন? মানে সরি বাবা, ভুল হয়ে গেছে আমার। তুমি দিবে নাকি তোমার মামকে চুমু? হুম 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 আমার শোনা বাবা দেখি। বাবা তুমি তোমার পাপার কাছে থাকো, আমি গিয়ে গোসল করে আসি, তারপর তোমাকে খাইয়ে দিব, কেমন? আচ্ছা মাম, ঠিক আছে। তারপর আমি শাওয়ার নিতে যাই। শাওয়ার নিয়ে শাড়ি পরতেই ঝামেলায় পড়ে যাই আমি, কারণ আমি শত চেষ্টা করেও আমার ব্লাউজের হুকগুলো লাগাতে পারছি না। আর তখনই রুমে আমার স্বামীর গলার আওয়াজ পাই, তাই লজ্জার মাথা খেয়ে আমার স্বামীকে গিয়ে বলি ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিতে। আর সেও আমার কথা শুনে হাসতে হাসতে হুকগুলো লাগিয়ে দেয় আর আমার হাত ধরে বলেন, তোমার মনে হয় না আমাদের বাহিরে গিয়ে বেরিয়ে আসা উচিত? হ্যাঁ, কিন্তু ওদের ছেড়ে কোথাও কোথাও যাব না সোনা, ওদের সাথে করে নিয়ে যাব। তা কোথায় বেড়াতে যেতে চান আপনি? বেশি দূরে না সোনা, 7 গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজারে। তাই? সোনা, সকালে যাব, সারাদিন মজ মাস্তি করবো আর রাত 8টা নাগাদ বাসায় গিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মিস্টার স্বামী। আর হ্যাঁ, আজ থেকে এই গোছগাছ শুরু করে দাও, কারণ আমরা মঙ্গলবার সকালেই সেখানে যাব, কেমন? ওকে, এখন খেতে চলেন, নইলে আবার ছুঁচো আপনার পেটে ডন বৈঠক মারতে শুরু করবে। হা হা হা। চলো বাবুর আম্মু। তারপর আমরা ডাইনিং এ চলে যাই। ডাইনিং এ যেতেই দেখি আমার ইহান ও ইমা খাবার সার্ভ করছে। ওদের সার্ভ শেষেই আমি ওদের খাবার খাইয়ে দেই। খাবার খাওয়া শেষে ইমার জন্য ওষুধ নিয়ে ওর রুমে যেতেই ও আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, ভাবি সত্যি করে বলো তো, তুমিও ভাইয়া কি কাল রাতে রান্না করার কম্পিটিশন করেছো? না কেন? আসলে সকালে ভাইয়াও তোমাকে দেখে মনে হলো তোমরা অনেক কান্নাকাটি করেছো, তাই। কই না তো, এমন কিছুই হয়নি সোনা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তুমি কলেজে যাবে না নাকি? দেখতে দেখতে তো 12 দিন হয়ে গেল বিয়ের। কি করে যাই তুমি বলো? তোমার ভাইয়ের যে হাবভাব দেখছি, তাতে তো মনে হয় সে আমাকে শোপিস বানিয়ে রাখতে চায়। সে চায় আমি যেন গৃহিণী বা তার গিন্নি হয়ে থাকি। হ্যাঁ সোনা, ঠিকই বলেছ। আমি চাই তুমি আমার গিন্নি হয়ে থাকো, আর আমি এটাও চাই যে তুমি তোমার মতো মন খুলে বাঁচো, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করো। হায় আল্লাহ, এই মানুষটাকে চিনতে এত ভুল করলাম আমি। সত্যি আমার স্বামীটা অনেক ভালো।
কি হলো ভাবি? কি এত ভাবছো? তোমার স্বামী তো তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, সো এখন কি হলো তোমার? কিছু না, তোমার ভাই চলে গেল কই? আমি তো খেয়াল করে দেখিনি ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি ইহানের কাছে যাই, না হলে আবার কান্নাকাটি জুড়ে দিবে। ওকে ভাবি। দেন আমি রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার স্বামী ও ছেলে গলা ধরে ঘুমিয়ে আছে। তাই আমিও আমার স্বামীর পেছনে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই উনি এপাশ ফিরে আমাকে জড়িয়ে ধরেন। কি হলো, আপনি ঘুমোননি? না সোনা, ঘুম তো আসেনি, তবে হ্যাঁ তুমি এসে গেছো, আমার ঘুমে এসে গেছে। তাই? সোনা বিশ্বাস করো, আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, আর তোমার স্বপ্ন মানে তো আমার স্বপ্ন। আমি জানি দুষ্টু, এখন তুমি ঘুমাও। তাহলে তুমি আমাকে আদর করে দাও। দিচ্ছি। তারপর আমি আমার স্বামীকে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে গিয়ে বসতেই আমার ছেলে বায়না করে আমাকে। মাম, তুমি বেশি বেশি দুধ রস বানাইও। দুদলস? মানে তোমার ছেলে নুডলস খাবে সোনা? ও আচ্ছা তাই বাবা। হয় মাম মাম। আচ্ছা বাবা, তুমি পাপার কাছে বসো, আমি তোমার জন্য এক্ষুনি নুডলস বানিয়ে নিয়ে আসছি বাবা। না সোনা, তুমি বসো, ময়না গিয়ে বাবুর জন্য নুডলস বানিয়ে আনো। না সোনা, সেটা হয় না, কারণ আমার ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়েছে, তাই আমি ওর জন্য নুডলস বানিয়ে আনবো, কেমন? ওকে সোনা। নুডলস বানাতে কিচেনে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছেলে আমার শাড়ির আঁচল ধরে টানতে শুরু করে। কি হলো বাবা, কিছু বলবে? মাম, আমি তোমার কোলে উঠবো মাম। আচ্ছা বাবা, আসো। হুম, হুম, সুন্দর মা আমার। ওরে দুষ্টু ছেলে, দিতে আসছো তুমি? হ্যাঁ, আরেকটা কথাও বলতে এসেছি। কি কথা বাবা? মাম, তুমি বেশি বেশি দুধ রস বানাইও, আমার আর পাপ্পার ভালো লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমার ছেলে তার বাপের কাছে চলে যায়, আর আমি তাড়াতাড়ি ওদের জন্য নুডলস বানাই। নুডলস বানিয়ে রেস্টুরেন্ট স্টাইলে প্লেটে সার্ভ করে ক্যাপসিকাম ও রেড বেল পেপার দিয়ে ডেকোরেশন করি আমার ছেলে ও স্বামীর জন্য। আর তখনই হঠাৎ করে চামচ পড়ে যাওয়ার শব্দ হয়। চামচ উঠিয়ে সামনে তাকিয়ে দেখি নুডলসের প্লেট হাওয়া। হায় আল্লাহ, কি হলো? আমার ছেলে স্বামীকে খাওয়াবো কি? আচ্ছা, বাড়িতে আবার কোনো চোর ছেচর ঢুকে পড়লো না তো? এখন কি হবে? তবে আমিও কম যাই না, পুলিশের মেয়ে প্লাস পুলিশের বউ, সো এখন চোর ছেচরকে ঝেঁটিয়ে বিদায় করব। তাই আমি আমার শাড়ির আঁচল কোমরে গুজে ঝাঁটা হাতে নিয়ে ইন্ডাকশন রাখা টেবিল পাশে গিয়ে দাঁড়াই। আর তখনই খেয়াল করে দেখি 5টা না 10টা না দুটো চোর চাদর মুড়ো দিয়ে হাত দিয়ে নুডলস খাওয়াচ্ছে। বেটা চোরের চোর, চোরে চোরে মাসতো তো ভাই, খাওয়াচ্ছি তোদের নুডলস। আর তখনই ইংলিশ অ্যাকশন মুভির মতো ঝাঁটার বাড়ি দিতে যাই, আর অমনি আমি শুনতে পাই, পাপা পাপা, এখান থেকে চলো, মাম দেখলে বকা দিবে। ও মা, এ তো দেশে চোর নয়, এ তো আমার ইন্টারন্যাশনাল চোর। তাই আমি ঝাঁটা ফেলে কোমরে হাত দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি, এবং তখনই আবারও শুনতে পাই, পাপা, মামের রান্না কত সুন্দর, কি টেস্টি। ঠিক বলেছিস বাবা, তোর মায়ের রান্না করা খাবার খুবই মজার। আহা কি খাসা কি খাসা। আর তখনই দুই বাপ বেটা চাদর খুলে একে অপরের টমেটো কেচাপ ভূত হওয়া মুখটা দেখে হাসাহাসি করতে থাকে। আর অমনি আমি খপ করে দুটোর কান ধরে চিল্লানি দিয়ে ইমাকে ডেকে বলি, ইমা, ও ইমা, দেখে যাও, আমি চোর, থুকু ইন্টারন্যাশনাল চোর ধরেছি আমি। ইমাও আমার কথা শুনে এক্সাইটেড হয়ে চোরের চেহারা দেখতে আসে, এবং চোরের চেহারা দেখে হাসতে হাসতে ফ্লোরে পড়ে লুটিপুটি খায়। আর তখনই বাপ বেটা আমার হাত ধরে বলে, আসলে খাওয়ার লোভ না সামলাতে পারিনি সোনা। তা পারবেন কেন? সরি মাম, আর হবে না, আর কখনো করবো না মাম। পাপা, ছেলের চেহারা দেখে বুঝতে পারছি ভয় পেয়ে গেছে ও। তাই দুই বাপ বেটাকে ডাক দেখিয়ে বলি, তোমাদের সরি তোমাদের কাছে রাখো, আর আমি তোমাদের ক্লথ চেঞ্জ করতে পারবো না, তো তোমরা নিজেরা করে নিও। আজকে তোমাদের পানিশমেন্ট হবে, তোমরা কেউ আজকে আমার কাছে শুবে না। আমি ইমাকে নিয়ে শুবো। তারপর আমি ও ইমা ওদের ভেঙচি মেরে উল্টোর দিকে ফিরে হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে যেতেই হাসতে হাসতে ইমা আমাকে জড়িয়ে ধরে বলে, ভাবি তো হ্যাট্রিক্স করেছে। জানো এখন কি হবে? কি হবে? তোমার ছেলে তার বাপকে দুষ্টি করে তারই গলা ধরে কানবে। রিয়েলি? ইয়েস ভাবি। আমার না ওদের খুবই দেখতে ইচ্ছে করে ইমা। ওকে, আমি এক্ষুনি দেখার ব্যবস্থা করে দিচ্ছি ভাবি। এই নাও ধরো, খালি জাগে কিচেনে থেকে পানি নিয়ে আসো। ওকে সোনা। তারপর আমি খালি জাগ নিয়ে কিচেনে চলে যাই। সেখানে গিয়ে জগে পানি ভরে সময় আর চোখে স্বামী আর ছেলেকে তাকিয়ে দেখি অনাথের মধ্যে বসে আছে তারা।
তখনই হঠাৎ করে ছেলের চোখে চোখ পড়তে আমার ছেলে আমাকে দেখে মিষ্টি করে হাসি দেয়। আর আমি ওকে মুখ ভেঙচি দিয়ে সোজা জাগটা নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে বাপ ছেলের চেহারা মনে করে হাসতে 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 শুরু করি। আর তখনই বাহিরে বাপ বেটার আওয়াজ পাই, আর তাই আমিও ইমা দরজায় কান পেতে থাকি। আর তখনই শুনতে পাই আমার ছেলে তার বাপকে বলছে, তুমি এত চোলা কেন? তোমার জন্য মামা আমার সাথে রাগ করছে, তুমি পচা। আমি সরি বাবা, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো, সে আর তোমার সাথে রেগে থাকবে না, কেমন? আর তখনই বাহিরে শুনতে পাই আমার ছেলে বলছে, চলো আমার ঘোড়া টিকটিক। আশ্চর্য, আমার ছেলে এখন আবার ঘোড়া পেল কই? তাও আবার এত রাতে। তাই দরজা খুলে বাহিরে উকি মারি। উকি মারতেই দেখি আমার ছেলে তার বাবাকে ঘোড়া বানিয়ে তার পিঠে করে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে আর ইমার রুমের দিকে আসছে। ইভেন শুধু তাই নয়, আমার ছেলে ওর বাপের কান ধরে টানছে ও বলছে, ওই ঘোড়া ওই, এত আত্মে চলো কেন? তাড়াতাড়ি চলো, আমি আমার মামার কাছে যাব। বাপ বেটার কাণ্ড দেখে আমি ও ইমা মুখ চেপে হাসতে হাসতে দরজা লাগিয়ে দেই। তার কিছুক্ষণ পরে দরজা ঠকঠকানির শব্দ হয়, তাই আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি আর ইমা গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই আমার ছেলে বলে, হিমাপু, আমার মাম কই? ঘুমাইছে। আমি আমার মামের কাছে ঘুমাইতে আসছি। এসে তো আমাকে উদ্ধার করেছিস ভাই। এই ভাই, এই তোরা কাপড় চোপড় চেঞ্জ করে আসিস না কেন? মামের কাছে আসতে জামা পরা লাগে নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। মুখ ভেঙে হাতে ধরিয়ে তোমার। দেখো পাপা আমাকে বকা দেয়। তুই ওকে বকছিস কেন বোন? আমি ওকে এখনই ভালো জামা কাপড় পরিয়ে আনছি। কিন্তু কে শুনে কার কথা? আমার ছেলে ওর বাপের পেট থেকে নেমে শার্টটা খুলে ওটা দিয়ে নিজের মুখটা মুছে আমাকে জড়িয়ে ধরে গালে গলায় কপালে চোখে চুমু খেয়ে বলে, আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলের কথা শুনে মনটা ভরে যায় আমার। তবুও চোখ বুজে ছেলের কথাগুলো শুনতে থাকি। মাতৃত্বের স্বাদ মেয়েরা বিয়ের পরে ভোগ করে, আর আমি সেটা বিয়ের আগে থেকেই ভোগ করছি ইহানকে পেয়ে। আমার শাশুড়ি আম্মু যেতে যেতে আমাকে 3টে অমূল্য রত্ন দিয়ে গেছেন, তার ছেলে মেয়েগুলোকে আমাকে দিয়ে গেছেন, আর আমি ওদের আমার মতো করে মানুষ করছি। আমার স্বামী সত্যিই খুব ভালো একজন মানুষ, যাকে বলে মাটির মানুষ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ইভেন তার বাবাও। আমি চোখ খুলে আমার স্বামীর দিকে তাকাতেই সে আমার গালে চুমু খেয়ে বলে, তুমি তো আমার সাথে রাগ করেছো তাই না? তাহলে ছেলের উপর রাগ দেখাচ্ছ কেন? প্লিজ ওর উপরে রাগ করে থেকো না সোনা। তারপরে আমার উনি শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়, আর আমি আমার ছেলেকে ভালো করে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেড়াতে যাওয়ার জন্য গোছগাছ করতে থাকি। গোছগাছ শেষ করে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ছেলে ওর ব্রাশটা মুখে নিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। তাই আমি পেছন ফিরেই ওকে আমার কোলে তুলে নিই। তখন ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি আমাকে কতক্ষণ কোলে নেওনি তুমি জানো? ছেলের কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে আদর করে বলি, আমি সরি বাবা। আম্মু কখনো সরি বলে না। ওরে দুষ্টু, দেখি বাবা চলো আমি তোমাকে গোসল করিয়ে দেই। তারপর ছেলেকে গোসল করিয়ে এনে ওর গা মুছিয়ে দেই। আর তখন ও আমাকে ঘোমটা দিয়ে বলে, আম্মু, তোমাকে না বউ সাজলে অনেক সুন্দর লাগে। ও মা তাই? ওই আম্মু। দাঁড়াও দুষ্টু ছেলে, তোমাকে দেখাচ্ছি মজা। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ সোনা বলো। আমাকে বউ সাজলে নাকি অনেক সুন্দর লাগে তোমার ছেলের বক্তব্য। কি তাই নাকি? ওই পাপা। তাহলে তোমার ছেলের বিয়ে দিয়ে দেই কেমন? যেহেতু আমার বউকে বউ সাজলে ওর এত ভালো লাগে, নিজের বউকে বউ সাজলে তো ওর আরো ভালো লাগবে। পাপা তুমি পতা, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতিকারে, লজ্জায় তো মরি গেল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। তখন আমার উনি বলে, তোমাকে মেরুন কালারের শাড়ি ও অয়েল বেসড মেকআপ পেনা তোমাকে অনেক সুন্দর লাগে। তারপর আমরা ৬০ গম্বুজ মসজিদে যাওয়ার জন্য সেখানে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে দিঘির পাড়ে গিয়ে মাদুর বিছিয়ে খাবারের বাস্কেট নিয়ে সপরিবারে বসি। আর তখনই আমার ছেলে ওর বাবাকে ওর সাথে ক্রিকেট খেলতে বলে, আর দুই বাপ বেটা মিলে ক্রিকেট খেলতে শুরু করে। ক্রিকেট খেলতে খেলতে ছেলের বাপ খুব জোরে একটা ছক্কা হাঁকায়, আর সেই ছক্কা গিয়ে সামনে দাঁড়ানো এক আঙ্কেলের টাকে গিয়ে লাগে। আর তখনই আমার গুণধর স্বামী ব্যাট ফেলে পালিয়ে যায়, আর আমার ছেলে আমার বুকে এসে মুখ লুকোয়। আর তখনই ওই আঙ্কেল বলটা নিয়ে আমার কাছে ছুটে এসে বলে, এখানে একটা লোক ও বাচ্চা মিলে ব্যাট বল খেলছিল না, তারা কই? আমি জানি না আঙ্কেল।
কি আর বলবো, ফাজিল দুটো আমার টাক ফাটিয়ে পালিয়েছে। ওনার কথা শুনে আমি ওই ইমা একে অপরের মুখ চাওয়াচাই করে মৃদু মৃদু হাসতে থাকি। তখন ওই আঙ্কেলটা ইহানকে আমার কোলে মুখ লুকিয়ে থাকতে দেখে বলে, ইয়েস, এই তো সেই পিচ্চিটা। এই যে মিস্টার আঙ্কেল, দেখেন না ও খাচ্ছে। ও খাওয়া ছেড়ে খেলতে যাবে? মানুষ আর পান না, তাই না? কি জানি কি দেখতে কি দেখেছি, তবে ওই ছেলে দুটোকে পেলে চাপকে সিধে করে দেব। ফাজিল যেন কোথাকার, আমার টাক ফাটিয়ে পালিয়েছে। একবার হাতের কাছে পাই, ওদের একদিন কি আমার একদিন। তখন ইমা ওনাকে চোখ রাঙিয়ে বলে, তারপর আঙ্কেলটা রাগে গজগজ করতে করতে বলটা ফেলে দিয়ে চলে যায়। আর উনি যেতেই ইমা আমাকে হাসতে হাসতে বলে, তোমার ছেলে তো খুবই খাচ্ছে, তাই না? তা পেট ভরেছে ওর? ফাজিলের ফাজিল, তোদের তিনটিকে মাথায় মাথায় টাকাতে হয়। হাহা, তাই নাকি সোনা? উম্মা। বাদর যেন কোথাকার, বেটার টাক ফাটিয়ে কোথায় উবে গিয়েছিলেন? ব্যাটারটাকে মলম লাগাতে গেছিলাম। হু হু হু, হা হা হা। হায় আল্লাহ, এ আমি কার সাথে সংসার করছি? নিজে পাগল আর আমাকেও পাগল পাগল করতে উঠে পড়ে লেগেছে। আই লাভ ইউ সোনা। হয়েছে, আর এত আলগা পিরিত দেখাতে হবে না। আশ্চর্য, নিজের বিয়ে করা বউকে আগলা পিরিত দেখায় কেউ? তাকে তো ভালোবাসা দেখায়। হা হা হা। এই যে আমার মাথা মোটা স্বামী, যান গিয়ে ছেলেকে নিয়ে হাত মুখ ধুয়ে আসুন, কারণ আমি আপনাদের এক্ষুনি খেতে দিব। ওকে সোনা, এখনই যাচ্ছি, কেমন? হ্যাঁ যান। তারপর উনি ইহানকে নিয়ে দিঘি থেকে হাত মুখ ধুয়ে আসেন। তারপর আমি সবাইকে খেতে দেই। খাওয়া দাওয়া শেষে খেয়াল করে দেখি যে আমার ছেলেটা ঘুমে পড়ে যাচ্ছে, তাই আমি ওকে আমার কোলের মধ্যে নিয়ে নেই। আর ও তখনই আমার কোলে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওর বাবা আমার আঁচল দিয়ে ছেলের মুখটা ঢেকে দিয়ে বলে, তুমি জানো, একজন সন্তানের জন্য সবচেয়ে নিরাপত্তার মায়ের কোল। তোমার ছেলের কাছেও তুমি তাই। আমি জানি, সেটা আপনার বলতে হবে না সোনা। আপনিও বলো, সোনাও বলো, তুমি কি বলা যায় না? আমি তোমার স্বামী, আমাকে তুমি বলে কি হবে? জানি না গো, তবে আমি ভেবে দেখব, কেমন? ওকে সোনা। তার কিছুক্ষণ পরে আমার ছেলেটা ঘুম ভেঙে যায় আর আমাদের বায়না করে বলে, আম্মু, আমি কুমির দেখবো, আমাকে কুমিরের কাছে নিয়ে চলো। হ্যাঁ বাবা, চলো। তারপর আমরা ইহানকে কুমির দেখাতে নিয়ে যাই। কুমির দেখা শেষে ইহানের জন্য খেলনা ও কিছু শোপিস কিনে বাসার জন্য বেরিয়ে পড়ি। ক্লান্ত থাকার কারণে বাসায় পৌঁছাতেই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকাল 9টা নাগাদ ঘুম থেকে উঠতেই দেখি আমার স্বামী ইউনিফর্ম পরে কফির মগ হাতে নিয়ে আমারই সামনে দাঁড়িয়ে। হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না আজকে থেকে ওনার ডিউটি শুরু। ইস, এখন কি হবে? আমি তো কিছুই রান্না করিনি। তখনই উনি আমার গালে চুমু খেয়ে আমাকে শাড়ি ধরিয়ে দিয়ে বলে, যাও সোনা, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসি আর ওনার জন্য নুডলস বানিয়ে ওনাকে নিজের হাতে খাইয়ে দিই। খাওয়া শেষে উনি আমাকে চেপে ধরে বলেন, একটু আদর করে দাও না গো, শুধু একটু, বেশি না। তার কথা শুনে আমি তার কপালে গালে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। তারপর উনি হাসি মুখে ওনার কাজে চলে যায়। দেন আমি ইমা ও ইহানকে ডেকে তুলেও খাইয়ে দিয়ে রান্না বান্না করতে কিচেনে চলে যাই। রান্না বান্না শেষে ইহানকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ওকে নিয়ে দুপুরের লাঞ্চ সহ আমার স্বামীর কাছে অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারে চলে যাই। সেখানে যেতেই পুলিশ কনস্টেবল রাহুল আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যায়। তার কাছে যেতেই দেখি সেও পাপা বসে কফি খাচ্ছেন। ও কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছেন। হঠাৎ করে আমাকে দেখা মাত্রই সারপ্রাইজড হয়ে যায় তারা। আর তখনই পাপা আমার কোল থেকে ইহানকে নিয়ে আমার কপালে চুমু খেয়ে বলেন, আমার মা তো পারফেক্ট গৃহিণী, ও আম্মু হয়ে গেছে। ওই, তুমি আমার আম্মুলে মা বললে কেন? তোমার আম্মু তো আমারও আম্মু, তাই বলছি বাবা। ও আচ্ছা, তাই তাহলে ঠিক আছে। ইহানের কথা শুনে সবাই হাসিতে ফেটে যায়। তারপর আব্বু তার পকেট থেকে ওকে অনেকগুলো চকলেট বের করে দিয়ে ওকে জিজ্ঞেস করে, বাবা বলো তো, আম্মু বেশি আদর করে না পাপা বেশি আদর করে? আমাকে আমার আম্মু বেশি আদর করে। কি মিথ্যুক রে বাবা, শুধু তোমাকে তোমার আম্মু আদর করে আর আমি বসে বসে গরুর ঘাস কাটি, তাই না? তুমি রাগ করো কেন পাপা? আমি কি বলছি তুমি আমাকে কম আদর করো? পিচ্চিটার কথা শুনে আবারও সবাই হাসতে শুরু করে। তখন আব্বু আমাকে বলেন, আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমি তাদের লাঞ্চ বেড়ে দিই এবং তারা তৃপ্তি সহকারে খাবার খায়। খাওয়া দাওয়া শেষে পাপা তার এক
ইম্পর্টেন্ট কাজের জন্য বেরিয়ে যায়। আর তখন আমার উনি আমার হাতটা চেপে ধরে বলেন, তোমাকে এত কষ্ট করে আসতে কে বলেছে সোনা? আমি তো বাসায় গিয়ে খেয়ে আসতে পারতাম। মিস্টার স্বামী, কেউ বলেনি, আমি আমার নিজের ইচ্ছায় এখানে এসেছি, কেমন? তারপর আমার উনি আমাকে বাসায় পৌঁছে দেয়। বাসায় গিয়ে আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দেই। রাতে ওর বাবার বাসায় ফিরেই ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তাই আমি ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার জন্য খাবার নিয়ে রুমে চলে যাই এবং ওনাকে খাওয়ানোর জন্য ডেকে তুলি। আমি আর নিজের হাতে ওনাকে খাইয়ে দিই। বাপ ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। আমি মাঝে আর দুজন পাশাপাশি। তারা দুজনেই আমাকে তাদের কোলবালিশ বানিয়ে রেখেছে। সো কি আর করার। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। চোখ খুলে ভালো করে তাকাতেই দেখি সারা রুমে মোমবাতি জ্বলছে এবং আমার স্বামী আমার গালে গলায় পাগলের মতো চুমু খাচ্ছে আর আমাকে পাগল করে তুলছে। আর আমি চেয়েও তাকে আমার থেকে দূরে রাখতে পারছি না। তাই নিজেকে তার কাছে পুরোপুরি ভাবে উৎসর্গ করে দিই, কারণ উনি আমার স্বামী আর ওনার শুধু ওনারই অধিকার আছে আমার উপর। তাছাড়া আমরা একে অপরকে ভালোবাসি আর একটা বৈধ সম্পর্কে জড়িয়ে আছি আমরা। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি আমি। সকালে চোখ মুখ খুলে তাকাতেই দেখি আমার স্বামী হাসি মুখে দুধের গ্লাস নিয়ে আমারই পাশে বসে আছে। আমি উঠে বসতে উনি আমার হাত ধরে বলেন, কাল রাতে তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? তখন আমি ওনার মুখ চেপে ধরে বলি, ইটস ওকে সোনা, কই আমার ছেলে কই? ওকে তো কাল রাতেই ইমার কাছে রেখে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি গোসল করে আসি, কেমন? না না না, আমাকে চুমো দিয়ে যাও। আমার তো লজ্জা করে। কাল রাতে এত কিছু হয়েছে তারপরও তোমার লজ্জা করে? হ্যাঁ করে, লজ্জা করলে কি করবো? হাইরে আমার লজ্জাবতী বউরে, বাবা কেউ আমাকে বাঁচাও। এখানে কেউ নেই যে আপনাকে বাঁচাবে, কেমন? তারপর আমি গোসলে চলে যাই। গোসল করে এসে দেখি বাপ বেটা একে অপরের গলা জড়িয়ে ধরে আছে, কিন্তু আমি তাদের কাছে যেতেই তারা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। আর তখন ইমার ডাক পড়ে যায় আর আমি ইহান ইমার কাছে চলে যাই। তার কিছুক্ষণ পরে আমার স্বামী চিল্লানি জুড়ে দেয় আর আমি তার কাছে ছুটে যাই। তখন উনি আমাকে বলেন, এখন আসো না, আমার বুকে খুবই ব্যথা করছে, তাই তুমি আমার বুকে তেল মালিশ করে দিবে প্লিজ? হ্যাঁ দিচ্ছি। তারপর আমি ওনার বুকে তেল মালিশ করতে শুরু করি আর তখনই উনি আমাকে তার বুকের সাথে চেপে ধরে আমার ঠোঁটজোড়া দখল করে নেয় আর এভাবেই কিছুক্ষণ কাটিয়ে দেয়। আর আমি তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেই আর উনি ফ্লোরে পড়ে হা হা করে হাসতে শুরু করে। ফাজিল কোথাকার, এই বুকে ব্যথাটুকুতে ব্যথা, সবই নাটক ছিল তোমার? হ্যাঁ অবশ্যই সোনা, এমনিতে তো কাছে আসবে না তাই এত কিছু করেছি সোনা। হা হা হা। ছিচকে লুচু জানে কোথাকার, আমি একটা লুচুর সাথে সংসার করছি। হা হা হা। তারপর আমি আমার স্বামীর ব্রেকফাস্ট রেডি করি আর আমার উনি ব্রেকফাস্ট করে পুলিশ স্টেশনে চলে যায়। কেন জানি না আজ আমার ওনাকে সারপ্রাইজ দিতে মন চাইছে। তাই আমি দুপুরে সব কাজকর্ম সেরে আমাদের রুমটা অনেক সুন্দর করে সাজাই আর ওনার জন্য সারপ্রাইজ গিফট কিনতে ছেলেকে নিয়ে শপিং করতে যাই, কারণ বিয়ের তো 18 দিন হয়ে গেল আর আমি ওনাকে কোনো উপহার দেইনি। তাই শপিং মলে গিয়ে ইহানের কিছু শপিং করে আমার স্বামীর জন্য টাইটান ব্র্যান্ডের জেন্টস রিস্ট ওয়াচ কিনি। শপিং করে শপিং মল থেকে বেরোতেই আমার সামনে রেস্টুরেন্টে তাকিয়ে দেখি আমার স্বামী একটা সুন্দরী মেয়ে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করছে। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো তাদের, পারফেক্ট কাপল। আর এইসব দেখে কেঁদে ফেলি আমি। তাহলে আমার কপালে এই ছিল, উনি আমার সাথে নাটক করেছে ভালোবাসার, আমার ফিলিংস নিয়ে খেলেছে, উনি আমাকে ফেলনা বানিয়ে পরকিয়া করছে আর আমি বোকার মতো ঘরদোর সাজিয়ে ওনার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছি। তাই তখনই আমি ইহানকে নিয়ে বাসায় চলে যাই আর সমস্ত সাজানো গোছানো ঘর বাড়ি আগের মতো করে রাখি। তারপর ইমা এসে আমাকে বলে, ভাবি, তুমি তো ভাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তাহলে আবার কেন সব অগোছালো করে রাখলে? ও কিছু না ইমা, এমনি করেছি আমি, কারণ তোমার ভাই তো অনেক বিজি থাকেন তাই, আর আমি তাকে ডিস্টার্ব করতে চাই না। সত্যি করে বলো তো ভাবি, কি হয়েছে তোমার? কিছু হয়নি সোনা, আমি সত্যি কথাই বলছি। তাহলে ঠিক আছে ভাবি, আমি তো ভেবেছি অন্য কিছু। অন্য কিছু না সোনা। তারপর আমি ইহানকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই আর ওনার কথা ভাবতে ভাবতে কান্না করে দেই। তখনই আমার ছেলে আমার দু চোখের উপরে চুমু খেয়ে বলে, আম্মু তুমি কান্না করো কেন? কই কিছু না তো বাবা, তুমি ঘুমাওনি কেন? তুমি কান্না করো কেন? কিছু না বাবা। তোমার মোবাইলটা দাও তো। এই নাও সোনা। তারপর আমার ছেলেটা যেন কাকে ফোন লাগায় আর সে ফোন রিসিভ করতে আমার ছেলে বলে ওঠে, বাবা
আমার আম্মু কান্না করে কেন? কি কেন? তোমার আম্মুর কাছে ফোন দাও, আমি তার সাথে বলছি। তার আগে আমার সাথে কথা বল। তুমি কি আম্মুকে বকা দিছো? না বাবা, কেন? কোনো বকা দেইনি। তোমার আম্মুর কাছে দাও, আমি কথা বলছি। ছেলে আমার কাছে ফোন দিতেই আমি তার কলটা কেটে দেই আর আমার ছেলেকে নিয়ে গার্ডেনে চলে যাই। সেখানে যেতেই আমার ছেলেটা ঘুমিয়ে পড়ে আর আমি ওকে নিয়ে রুমে চলে যাই আর ওকে বিছানায় শুইয়ে দিয়ে ফোনটা হাতে নিয়েই দেখি 200টা মিসড কল আর 99টা মেসেজ। কিন্তু আমি রাগে ক্ষোভে অস্থির হয়ে মেসেজগুলো না দেখে ডিলিট করে দিই আর ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে বাইরে অনেকগুলো পুলিশের গাড়ির আওয়াজ পাই আর তখনই বাসার কলিং বেল বেজে ওঠে আর ময়না গিয়ে দরজা খোলে। ময়না দরজা খুলতেই আমার স্বামী ঝড়ের বেগে রুমে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে চুমু খেতে শুরু করে আর আমি এতে বেশ বিরক্ত হয়ে যাই, কারণ কোনো মানুষ কিভাবে এতটা নাটক করতে পারে। আর তাই তাকে আমি আমার থেকে দূরে ঠেলে দেই। তখন পাপা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি গার্ডেনে ছিলাম পাপা, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। ওমা তাই? এত নাটক না করলেও পারতেন আপনি। আমি কোনো নাটক করিনি সোনা, আমি তো তোমাকে ফোনে না পেয়ে ভয় পেয়ে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়েছি। হয়েছে, আর এত নাটক করতে হবে না কেমন? বাবা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর ময়না নিচে সবার জন্য কফির ব্যবস্থা করো। ঠিক আছে ভাবি সাহেবা। তারপর আমি পুলিশ ফোর্সের সবাইকে কফি নাস্তা করাই এবং তারা যেতেই আমি পাপা ও ওনাকে খেতে দেই। পাপা খাওয়া দাওয়া করেই বাসায় চলে যায়, কারণ আমার মাম্মা বাসায় একা আছেন। সন্ধ্যায় আমি আমার ইহানকে পড়াতে বসি। এমনিতে আমার ছেলেকে বোমা মারলেও রাত 1টা ছাড়া ঘুমোয় না, কিন্তু আজকে পড়তে বসে আমার ছেলে আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। হায় আল্লাহ, এতে দেখে মস্ত বড় পড়াচোর। এখনই এত, ভবিষ্যতে তো সামনে পড়েই রয়েছে, তখন কি হবে? এটা ভেবেই খুব হাসি পাচ্ছে আমার। কিন্তু তুমি জানো আমিও তোমার ছেলের মতো পড়াচোর ছিলাম, হা হা হা। আমি তার কথায় কান্না দিয়ে ছেলেকে বিছানায় শুইয়ে রুমের বাইরে যেতে শুরু করি। তখনই উনি আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার উপর রেগে আছো সোনা? আপনি কোন হরিদাস পাল যে আমি আপনার উপরে রেগে থাকবো? তুমি তো কখনো এভাবে কথা বলো না সোনা। আপনি ভুল জানেন, আমি এভাবেই কথা বলি। আর হ্যাঁ প্লিজ, আপনি আমাকে ছোবেন না কেমন? তুমি এভাবে কেন বলো? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আর তাই তো ভালোবাসার শো অফ করতে আমাকে বিয়ে করে এনেছেন, তাই না? আমি কি কোনো ভুল করেছি? তুমি প্লিজ আমাকে সেটা খুলে বলো সোনা, আমি সবকিছু শর্ট আউট করে দিব সোনা। আপনার কোনো সর্ট আউট করতে হবে না কেমন? আর কোনো কিছু হয়নি, সো সর্ট আউট করতে হবে না আপনার। তারপর আমি আমার ছেলেকে আমাদের মাঝে নিয়ে শুয়ে পড়ি আর তখন উনি আমার গালে চুমু খেতে যায় আর আমি ওনাকে বাধা দিয়ে বলি, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সাথে এমন কিছু করবেন না এবং আমাকে ছোবেনও না প্লিজ। আর তখনই ওনার চেহারা লাল হয়ে যায় এবং চোখ দুটো তার ছলছল করতে শুরু করে। কিন্তু আমি সেদিকে নজর না দিয়ে লাইট অফ করে আমার ছেলেকে আমার বুকে জড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকি। ভোর রাতে চোখ খুলতেই দেখি আমার স্বামী আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তাতে মেজাজটা খুবই বিগড়ে যায় আমার। তাই আমি তার হাতটা সরিয়ে দিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বেরিয়ে কিচেনে গিয়ে তার জন্য ব্রেকফাস্ট বানাই এবং তাকে খেতে ডাকি, আর সে আমার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আমি তার তোয়াক্কা না করে খাবার সার্ভ করে ইহানের কাছে রুমে চলে যাই। আর তখন আমার ছেলে আমার গলা ধরে বলে, আম্মু এত রাগ করে নাকি? আম্মুকে রাগ করলে একদম ভালো লাগে না। ওরে আমার পাকা বুড়ো, তোমার সাথে রাগ করেছে কে? কেন তুমি? আহারে, আমি তোমার সাথে কেন রাগ করব শুনি? আমি পড়ালেখা করি নাই তাই। আম্মু আমি নাকি পড়াচোর। পড়াচরিত? পড়ালেখা করবে না, সারাদিন আম্মুর কোলে কোলে থাকবে। তুমি জানো আম্মু, আমি অনেক পড়ালেখা করছি। কি পড়ালেখা করছো? করে দেখাবো আম্মু। হ্যাঁ পড়ো। তারপর আমার ছেলে দৌড়ে গিয়ে বুক সেলফ থেকে একটা আদর্শ লিপি বইটা এনে পড়তে শুরু করে। 1, 2, 10, 11, 11, 11। ছেলের পড়া দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। আমার হাসি দেখে ছেলে ওর পড়া বাদ দিয়ে আমার মুখ চেয়ে হাসতে শুরু করে। তখনই আমি ওকে কোলে তুলে নেই আর ও আমাকে বলে, আম্মু তুমি হাসো কেন? তোমার হাসি দেখে বাবা। ওই দেখো আম্মু, পাপ্পাও হাসে।
ছেলের কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি উনিও হাসে। তখন ঘড়ির দিকে খেয়াল করে দেখি 10:30 বাজে। আশ্চর্য, উনি এখানে কি করছেন? পুলিশ স্টেশনে যাবেন না নাকি? অবশ্য না গেলে আমার কি। তখনই আমার ছেলে আমার গালে চুমু খেয়ে বলে, আম্মু তুমিও পাপাকে মুয়া দাও, নয়তো পাপা করতে যাবেন না। ছেলের কথা শুনে ওর বাপের দিকে তাকাতেই দেখি মুখটা তার অমাবস্যার চাঁদের মতো হয়ে আছে। তাই ছেলের কথা মতো ওর বাবার গালে আলতো করে চুমু খাই। আর তখন উনি আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। আর তাতে মেজাজটা বিগড়ে যায় আমার, কারণ আমার ছেলের কথায় আমি তাকে চুমু খেয়েছি, নয়তো আমার কোনো শখই ছিল না তাকে চুমু খাওয়ার। সে আমার বিরক্ত হওয়াটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে নিজের কাজে চলে যায়। আর আমি সারাদিন আমার ছেলে ও ইমাকে নিয়ে কাটিয়ে দিই। সন্ধ্যায় ইমা আমার রুমে এসে আমাকে ওর ফোন দিয়ে বলে, ভাইয়া ফোন করেছে, দেখ না ও কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো না, আমি তোমার জন্য শাড়ি কিনতে আসছি। তো আমি দুটো কালার নিয়ে কনফিউশনে পড়ে গেছি। সো তুমি বলো না কোন কালারটা কিনবো, আই মিন লাল না নীল কিনবো? দেখুন, আমার অনেক শাড়ি আছে, সো আপনার আমার জন্য শুধু শুধু টাকা ওড়াতে হবে না, কেমন? দেন আমি তার ফোনটা কেটে দেই, কারণ আমি ভালো করে জানি যে উনি আমার সাথে কথা বলার বাহানা খুঁজছেন, আর তাই শাড়ির প্রসঙ্গ টেনে এনেছেন। তারপর আমি আমার ফোনটা দেখি টুং করে একটা মেসেজের শব্দ। আর তখনই আমি দেখি যে 100টা মিসড কল এবং 100টা মেসেজ। লাস্ট মেসেজটা সিন করে দেখি সেখানে লেখা, আই লাভ ইউ সোনা পাখি, আমি তোমাকে অনেক মিস করি। অনেস্টলি আমার স্বামীর এই আলগা পিরিতওয়ালা মেসেজ দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি ব্যাগ প্যাক করে ইহান ও ইমাকে নিয়ে বাপের বাড়ি চলে যাই। সেখানে যেতেই মাম্মা আমাকে আদর করে বলেন, মা সত্যি করে বলতো, তোর আর জামাইয়ের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমিও না মাম্মা, বিয়ে হলে কি মেয়েরা পর হয়ে যায়? আর বাপের বাড়ি আসতে হলেও কি স্বামীর সাথে ঝগড়া করতে হয়? তখন পাপা আমাকে জড়িয়ে ধরে বলে, না মা, আসলে মায়ের মন তো, তাই তোমার আম্মা এভাবে বলছে। তুমি জানো, তুমি এসেছো পরে আমাদের কত ভালো লাগছে। আমার বাড়িটা আবারও খুশিতে ঝলমল করে উঠছে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ মা। তা আমার জামাইকে বলে এসেছো মা? হ্যাঁ, বলে এসেছি। জানি না কেন আমি আমার মামা বাবাকে মিথ্যে বললাম, বাট এখন আমার তাদের কাছে পেয়ে খুব ভালো লাগছে। একটু পরে ইহান এসে আমার কাছে বায়না ধরে, আর আমি ওকে রাতের খাবার খাইয়ে দিই। ওকে খাইয়ে দেবার পরে মাম্মা এসে আমাকে ও ইমাকে খাইয়ে দেয়। মাম্মা আমাকে খাইয়ে দিতেই আমি কান্না করে মাম্মাকে জড়িয়ে ধরি, আর মাম্মা আমাকে আদর করে বলে, বোকা মেয়ে আমার, কান্না করে নাকি? হ্যাঁ করে, কতদিন তোমার হাতে খাই না তুমি জানো মাম্মা। জানি মা, তাই বলে এভাবে কাঁদতে হয়? তুমি জানো না আমি তোমার চোখে জল দেখতে পারি না? আমি তোমার পাপা দেখলে তো মহাভারত হয়ে যাবে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, আর তখনই আমার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি রহিম চাচুর ফোন। ফোন রিসিভ করতেই চাচু আমাকে বলেন, বৌমা, তুমি তো চলে গেছো, এদিকে তো আমার ইমান বাবা না খেয়ে মন খারাপ করে বসে আছে। চাচু তোমার ইমান বাবা বাচ্চা নয়, তাই তার খিদে পেলে নিজেই খেয়ে নেবে। এখন একটা কথা বলো, তুমি খেয়েছো চাচু? হ্যাঁ মা। আচ্ছা চাচু, আমি এখন রাখি, তোমার ইহান বাবা ঘুমাবে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ইহান ইমা আমার কোলের মধ্যে, আর আমি আমার মাম্মার কোলের মধ্যে। আমি উঠতে যেতেই মাম্মা আমাকে বলে, তোমার আব্বু ইদানিং পাশের বাসার ভাবির সাথে খুব গপ্পসপ্প করে। তাতে কি হয়েছে মাম্মা? পাপা তোমাকে অনেক ভালোবাসে, আর আমার পাপা এত সুদর্শন যে কোনো মহিলা তার সাথে গপ্প করতে চাইবে। তা গপ্প কে আগে শুরু করছে? কে আবার ওই মহিলা? তুমি ওয়েট করো মা, আমি এক্ষুনি পাপাকে বকা দিয়ে আসছি। পাপার রুমে গিয়ে দেখি সে চুপচাপ বসে বই পড়ছে। আমাকে দেখে আমার কপালে চুমু খেয়ে বলে, কে সে মা? শুনলাম তুমি নাকি পাশের বাসার আন্টির সাথে ইটিস পিটিস করো, না মানে প্রেম করো। ইস, কি বলে? তোমার আম্মু শুনলে আমাকে মেরেই ফেলবে। মাম্মা কি মারবে? আমি তোমাকে মেরে ফেলবো। তাই তো বলছি, আমি তোমার মাকেই ভালোবাসি। ওই মহিলা নিজে আমার সাথে কথা বলে। ও তাই বলে তুমিও কথা বলবা? আমি ওনার স্বামীকে বলে দিয়েছি, এখন আর উনি আমার সাথে কথা বলে না। সত্যি? তাহলে মাম্মাকে গিয়ে আই লাভ ইউ বলো। তোমার আম্মু ওটা
বললে আমাকে ধরে মারবে। তাহলে এখন না, কোয়ালিটি টাইমে বলো কেমন? ওরে দুষ্টু, আমার জামাইও বুঝি কোয়ালিস টাইমে বলে। তুমিও না পাপা, আমার সাথে মজা করো। আরে মেয়ে আমার লজ্জায় মরে যাচ্ছে। হাসির শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি আমার মাম্মা তার দুপাটি দাঁত বের করে হাসছে। তাকে দেখে পাপা হাসতে হাসতে বাইরে চলে যায়। আর আম্মু বলে মেয়ে আমার ঘরণী গৃহিণী হয়ে গেছে। সব বিষয়ে বোঝে দেখছি। বিকেলে আমি আমার ইহানকে নিয়ে শিশু পার্কে যাই। সেখানে ঘুরে ফিরে ইহানকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই। খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্টের বিল পে করে রাস্তায় বেরোতেই দেখি আমার স্বামী সেই অতি সুন্দরী মেয়েটাকে নিয়ে এদিকে আসছে। আর তখনই আমাদের চোখাচোখি হয়ে যায়। আর উনি মিষ্টি হাসি দিয়ে রাস্তার মাঝখান থেকে দৌড়ে আমার কাছে আসতে শুরু করে। আর আমি তখনই আমার ছেলেকে কোলে নিয়ে পাপার গাড়িতে করে বাসায় চলে যাই। মানুষটা এত খারাপ যে আমার অনুপস্থিতিতে অন্য কাউকে ঠিকই নিজের জন্য জুটিয়ে নিয়েছে। তবে এ আর নতুন কি? আচ্ছা বাবুরাম্মু কি অনুকে আমার সাথে দেখে আমাকে ভুল বুঝলো? না, এটা হতে পারে না। আমি এখনই ওর কাছে যাব। বাসায় যেতেই দেখি আমার বাবুরাম্মু বাবুকে নিয়ে শুয়ে আছে। আমি ওর কাছে যেতেই ও আমাকে দূরে ঠেলে দেয় আর রুমের বাহিরে বের করে দিয়ে মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখি সাইমুমের ফোন। ফোন রিসিভ করতে সাইমুম আমাকে বলে, গাদা জানি কোথাকার, এখন তুই আমাকে খবর দিচ্ছিস? তা বুঝবে কেন? তুই তো কচি খোকা, শুধুমাত্র তোদের জন্য আমার লক্ষ্মী বউটা আমাকে ভুল বুঝে বসে আছে। তোর সরি দিয়ে তুই মুড়ি খা। কতগুলো গাধা মার্কা বন্ধু আমার। এই তোরা মানুষ না গরু? কি সরি? তোদের মতো বন্ধু থাকার থেকে না থাকা হাজার গুণে ভালো। কিন্তু এত বড় ভুল কি করে হয়? ভাই প্লিজ আর বড় গলায় কথা বলিস না কেমন? কারণ তোদের ভুল আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমি ওকে কি করে বোঝাবো যে আমি শুধু ওকে ভালোবাসি, অন্য কাউকে না? চুপ, একদম চুপ, একটাও বাড়তি কথা বলবি না, কেমন? তারপর আমি রাগে ফায়ার হয়ে সাইমুমের কল কেটে দেই। আর তখনই কেউ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এবং তার শরীরের গন্ধে বুঝতে পারি যে আর কেউ না, আমার বউ। তাই আমি ওকে খুবই শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরি আর অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। কারণ কিছু করার নেই আমার, নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই আমার কাছে। তাই আমি ওকে সরি বলতে চাই। আর তখনই ও আমার মুখটা চেপে ধরে বলে, আমি জানি আমি আপনার বলা কথাগুলো ভালোভাবেই শুনছি। বিশ্বাস করো, আমার জীবনে আমার কাছে শুধু তুমি আছো। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে নয়। তারপর আমরা একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকি। কান্নাকাটি করতে করতে সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মু আমাদের দেখে মৃদু মৃদু হাসছে। তাই আমরা একে অপরকে সামলে নিই। তারপর আমার সোনাটা রুমে চলে যায়। তখন আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা? মেয়ে আমার এসে থেকে বাজে ভাবে রেগে আসছে, আর সেটি উনা বললেও আমরা ঠিকই বুঝি। তখন আমি আব্বু আম্মুকে আমার সমস্ত কথা খুলে বলি। আমার কথা শুনে আব্বু আমার হাত ধরে বলেন, বাবা তোমাকে আমার মেয়ে সম্পর্কে একটা কথা বলি, কেমন? কি কথা আব্বু? কথা হলো এই যে আমার মেয়ে ভালোর ভালো খারাপের উজ্জম। আমার মেয়ে ভালোবাসতেও সময় লাগে না, ঘৃণা করতেও সময় লাগে না, তাই সে যেই হোক না কেন। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আব্বু। আমি আর ভুলেও তোমার মেয়েকে না জানিয়ে কোনো কাজ করব না। কাজ তো কাজ। আমি কোথায় যাই কি করি তার সেকেন্ড টু সেকেন্ডের আপডেট তোমার মেয়েকে দিব। হা হা হা। আচ্ছা বাবা, এখন যাই, ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা একসাথে ডিনার করব, কেমন? হ্যাঁ আব্বু। দেন আমি ফ্রেশ হতে রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আমার ছেলেটা ওর মায়ের কোলে ঘুমাচ্ছে আর ওর আম্মু ওকে বিছানায় শুয়ে দিচ্ছে। বাবুকে শুয়ে আমি পেছনে তাকাতেই দেখি আমার স্বামী তার বাহুডোর খুলে দাঁড়িয়ে আছে। আর তখনই আব্বু এসে পড়ে। তাই আমি তাকে ইগনোর করে চলে যাই। তখন আব্বু এসে আমার স্বামীর মাথায় হাত রেখে হেসে হেসে বলে, কি হয়েছে বাবা? বাউড ফুলে দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো, ওয়ার্ম আপ করছিলাম আর কি। কি এত রাতেও ওয়ার্ম আপ করে কেন পাক বললে বাবা? আহা হা। না আসলে হাত পা ব্যথা করছিল তো তাই আর কি। ও আচ্ছা, মা তোমাকে তোমার আম্মু নিচে ডাকে। ওকে আব্বু, আমি নিচে যাচ্ছি, তুমি ওনাকে নিয়ে নিচে এসো, কেমন? তারপর আমি নিচে চলে যাই আম্মুর কাজে হেল্প করতে। তারপরে তারা ডিনার করতে আসে। ডিনার শেষে যে যার রুমে চলে যাই আমরা। রুমে যেতেই আমার স্বামী আমাকে চেপে ধরে বলেন, তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে তো সোনা? না, আপনি বুড়ো হয়ে গেলে আমি আমার হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম করব।
কি? তোমার এই শখ কখনো পূরণ হবে না সোনা, কারণ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকে ভালোবাসবো। তা তো বাসবেনি, তাই না? আফটার অল আপনার বউ বলে কথা। ঘরে বসে আপনার সেবা যত্ন করব আমি, আর বাহিরে বসে আপনার সেবা যত্ন করবে আপনার গার্লফ্রেন্ড, তাই না? না সোনা, বিশ্বাস করো, আমার ঘরেও তুমি, বাহিরেও তুমি। বিশ্বাস করার টাইম নেই আমার। গুড নাইট। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি আর ইচ্ছে করে ঘুমের ভান ধরি। ঘুমের ভান ধরতে আমার স্বামী তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার মুখের উপরে ধরে আমার গালে, গলায়, কপালে ও ঠোঁটে চুমু খেতে শুরু করে। আমি একটু নড়ে চড়ে উঠতেই আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে ঘুমন্ত মনে করে বলে, আমি জানি আমাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে তোমার আমাকে নিয়ে ইনসিকিউরিটি হচ্ছে, আর তাই তুমি এভাবে বিহেভ করছো, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি এই ইনসিকিউরিটি বেশি দিন থাকবে না তোমার। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে উনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে এবং যা খাচ্ছে সবই বমি করে ফেলে দিচ্ছে। আর আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। সেখানে গিয়ে ডক্টরের চেক আপ করে টেস্ট রিপোর্ট দেখে বলে, ভাবি, আপনার ধারণায় ঠিক, ফুড পয়জনিং হয়েছে আপনার ছেলের। কিন্তু আমার ছেলে তো বাহিরের খাবার তেমন একটা খায় না, তাহলে কি করে হলো এটা? আচ্ছা ভাবি, আপনি মনে করে দেখেন তো আপনার ছেলে গত 2-1 দিনের বাইরের খাবার খেয়েছিল কিনা। হ্যাঁ, কালকে বিকেলেই তো রেস্টুরেন্টের খাবার খেয়েছিল ও। তাহলে তো কাজ সারছেন ভাবি, ওই খাবারে ছেলের ফুড পয়জনিং হয়েছে। কিন্তু আদিত, ওর জ্বর এলো কেন? ভাই, ছোট মানুষ তো, তাই ওর জ্বর এসেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই ওষুধ ও বাসার তৈরি খাবার খাওয়ালেই সুস্থ হয়ে যাবে ও। তবে হ্যাঁ, যতদিন না সুস্থ হয় তরল জাতীয় খাবার খাওয়ালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তখনই আমার অসুস্থ ছেলে ডক্টরকে বলেন, আঙ্কেল, এখানে কোথায় বাবু কিনতে পাওয়া যায়? ছেলের কথা শুনে ডক্টর হাসতে হাসতে জিজ্ঞেস করে, কেন বাবা, বাবু দিয়ে কি করবা? আমার আম্মুর জন্য আরেকটা বাবু কিনে নিয়ে যাব। কেন বাবা, তোমার আম্মুর তো একটা বাবু আছে, আর একটা বাবু লাগবে কিসে? পাপা, আম্মুর না, আমার একটা ছোট্ট আপু লাগবে। আমাকে এনে দিবা ছোট্ট আপি? তুমি ছোট আপি কোথায় পেয়েছো বাবা? বাবা, আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম না, আমার বন্ধু হসপিটাল থেকে ভাইয়া বাবু কিনে আনছে, তাই আমিও বোন বাবু কিনে নিয়ে যাব। ছেলের কথা শুনে আমার স্বামী ও ডক্টর হা হা করে হাসতে থাকে। তারপর ওর পাপা ওকে বলেন, কেন বাবা, তুমি তো বলছো তোমার আম্মুর বাবু হলে সে তোমাকে কম ভালোবাসবে। আমার আম্মু আমাকেও ছোট আপিকে অনেক ভালোবাসবে, তোমাকে কম ভালোবাসবে। ঠিকই বলেছিস বাবা, তোর আম্মু আমাকে কম ভালোবাসে। হায় আল্লাহ, এই বাপ বেটাকে নিয়ে তো আমি মহা মুসিবতে পড়েছি। যেখানে যাই শুধু দাঁত কেলায়, আর আমার স্বামীটাও আমার দিকে হাবলুসের মতো তাকিয়ে আছে। তুমি এত বোকার মতো হাসো কেন? বাহ, আমার ছেলেটা তো খুবই বুদ্ধিমান, একদম আমার মনের কথা বলছে। কি, তোমার সাহস কত যে তুমি আমাকে বোকা বলো? তাহলে তুমি হাসো কেন? তুমি আমাদের হাসাও কেন? আমার তো থুতু আপি লাগবে, তাই। দিব না তোমাকে ছোট আপি কিনে। হ্যাঁ আম্মু, দেখো পাপা আমাকে ছোট আপি কিনে দিবে না। আল্লাহ গো, এ আমি কাদের পাল্লায় পড়ছি? বাবা, তুই তোর বাপের সাথে যেথায় মন চায় সেথায় গিয়ে বনু কিনে আন, তবুও আমায় মুক্তি দে। আমার কথা শুনে আমার স্বামী ও ডক্টর হা হা করে হেসে দেয়। তারপর ডক্টর আমাকে বলেন, ভাবি, যেহেতু আপনার ছেলে বোন বোন করছে, তাই আপনি তার জন্য নিতেই পারেন। হ্যাঁ সোনা, আমরা তো এখন নিতেই পারি, তাই না? তুই কি রে ভাইয়া, বিয়ের 1 মাসও হয়নি আর তুই এক্ষুনি আমার ভাবির সুস্থ শরীরকে ব্যস্ত করে উঠায় পড়ে গেছিস? আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। আর তখনই ইমা গিয়ে ডক্টরের গাল ধরে টানাটানি করতে শুরু করে দেয়। আর ওর কাণ্ড দেখে বহু কষ্টে নিজের হাসিটা চেপে রাখি। তখন ডক্টর আদিত্য ইমার হাত চেপে ধরে আমাকে বলে, ভাবি, আপনি তো জানেন ইমার কলমা হয়ে গেছে, তো যার সাথে কলমা হয়েছে সেই ব্যক্তি আমি আপনাদের বিয়ের সময় এখানে ছিলাম না, তাই আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। সেটা আমি আমার ননদিনীর হালচাল দেখেই বুঝে গেছি। কি ননদিনী? আমি না তোমার মেয়ে? আর এই যে আদিত, তুই আমার ভাবি মাকে আমাদের বিয়ের পরে মা মানে শাশুড়ি মা বলে ডাকতে কেমন? কি যে বলো না তুমি,
এত কিছু থাকতে মা বলে ডাকবো? না তো কি জানো বলে ডাকবে? যা জানো সে সামনে বসে আছে, সো বেশি ইরিং বিরিং করলে না তোমাকে জেলে পুরে দিবে। হ্যাঁ হ্যাঁ। ইস, কি যে বলো না তুমি। ভাবি, প্লিজ আমার বাড়ির বউ হয়ে আসার আগে ওকে আপনি সাইজ করে দিয়েন, কেমন? ওকে। তারপর আদিত্য ও ইমাকে রেখে বাসায় ফিরে যাই আমরা। বাসায় যেতে আমার ছেলে কান্না জুড়ে দেয় ছোট বোন কিনে এনে দেওয়ার জন্য, তাই আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেই। তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তোমার মনে হয় না আমাদের ইহানের একজন খেলার সাথী প্রয়োজন? হ্যাঁ তো। চলো না খেলার সাথী আনার প্রসেস শুরু করে দেই। না, এখন না, পরে। দেখছেন তো ছেলের শরীর খারাপ, তার উপরে যদি উঠে পড়ে তখন তো কান্নাকাটি করবে। করবে না সোনা, তুমি চলো। তারপর আমার স্বামী আমাকে জোর করে কোলে তুলে ইমার রুমে নিয়ে যায় আর তার সমস্ত ভালোবাসা ওখানেই ঢেলে দেয়। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার দিকে আমার চোখ খুলতেই দেখি আমার স্বামী আমার ঠোঁটজোড়া দখল করে বসে আছে। আমি একটু রাগে ভাবে ওনার দিকে তাকাতেই উনি আমার ঠোঁট ছেড়ে আমার গালে চুমু খেয়ে আমাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায় গোসল করার জন্য। গোসল করে রুমে যেতেই দেখি আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে, তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে ওর গালে চুমু এঁকে দেই। তখন আমার ছেলে উঠেই আমাকে জড়িয়ে ধরে আর আমিও ওকে জড়িয়ে আদর করে স্যুপ খাইয়ে দিই। রাতে ইমা আমার রুমে এসে বলে, ভাবি আমার রুমে কি সুনামি আসছিল যে সব জিনিস এদিক থেকে ওদিক? কই না তো, সুনামি আসবে কেন? তুই কি পাগল হয়ে গেছিস সীমা? দেখো ভাইয়া, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, আমি আমার ভাবি মাকে জিজ্ঞাসা করেছি। তোর যা মন চাই কর, আমি এখন আসি, কেমন? তারপর উনি হলে চলে যায়। উনি যেতেই ইমা আমাকে বলে, আমার রুমটা একদম পরিপাটি ভাবি, শুধু বাথরুমে তোমার একটা জিনিস পেয়েছো, দেন আই গট। তারপর ইমা ওর ভাইয়ের বেলটা তুলে ধরে। গাধাটাকে মানা করলাম, তবুও শুনলো না। এখন আবার প্রমাণ রেখে এসেছে। উনি যে কি করতে পুলিশ অফিসার হয়েছে আল্লাহ মালুম। ভাবি, তুমি কি রাগ করেছ? দেখো, আমি কিচ্ছু মনে করিনি। তোমরা স্বামী স্ত্রী আর ইহানের জন্য একে অপরকে টাইম দিতে পারো না, তাই যে সময়টুকু পাও সেটুকু তো একে অপরকে দেওয়া উচিত। না শোনা, আমি রাগ করিনি। তাছাড়া আমারটা মানে আদিত বলে কি জানো? কি বলে ভাবি এত সুইট, তার তো এতদিনে অমলেট হয়ে যাওয়ার কথা, কিন্তু তাকে দেখছি সে আন্ডা বিয়ের পরেও আন্ডা। কি আমাকে আদিত্য এগুলো বলেছে? তা তুমি কিছু বলনি? না তো কি, চুপ করেছিলাম। তা কি বলেছো তুমি? বলেছি এর জন্যই ও আমার ভাইয়ের বউ আর তোমার শাশুড়ি মা। তবে ভাবি, আদিদের কথায় তুমি ওকে আবার খারাপ ভেবো না, ও অনেক ভালো মানুষ। আর ও তোমাকে এগুলো বলেছে কারণ তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই। তারপরেও তুমি যদি বাবু নাও তখন তোমার কষ্ট হয়ে যাবে, আর এর জন্যই ও এগুলো বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাবি, ভাইয়া কি তোমাকে বলেছে কালকে আমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে সবাই দেখতে আসবে? হ্যাঁ বলেছে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আই নো ভাবি মা। তারপর আমি ইমা ও ময়না রাতেই সকালের রান্না বাড়ার জোগাড় যন্ত্র সেরে ফেলি। দেন যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ইমা এবং ওর ননদ অনু, যাকে দেখে আমি ভুল বুঝেছিলাম, ওরা দুজনে মিলে আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় এবং আমাকে ধরাধরি করে নিচে নিয়ে যায় ইমা শ্বশুর শাশুড়ি আদিত্য ও বড় ভাসুর এবং তার ওয়াইফের কাছে। তাদের কাছে যেতেই আমি ইমার শ্বশুর শাশুড়িকে সালাম করি এবং তারা আমাকে সোনার বালা উপহার দেন আর আমার স্বামীকে বলেন, মাশাআল্লাহ, ইমান বাবা, বৌমা তো অনেক লক্ষ্মী। তখন ইমা ওর শ্বশুরকে বলেন, ঠিক বলেছ আব্বু, আমার ভাবিমা অনেক লক্ষ্মী। তবে সত্যি বলতে আমি না আমার স্বপ্নেও ভাবিনি যে আমার ভাইয়ের মতো স্যাসরার কপাল এত লক্ষ্মী একটা বউ জুটবে। ইমার কথা শুনে সবাই আমার স্বামীর দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। তখন আমার স্বামী হাসতে হাসতে বলে, আমি ছেঁচড়া হলে তুই কি? তুই তো ছেঁচড়ি, তাই তো তোর কপালে আদিতের মতো বোকা হাদা এসে জুটেছে। আমার স্বামীর বক্তব্য শুনে সবাই ইমা আদিত্যের দিকে তাকিয়ে হা হা করে হাসতে শুরু করে। তখন অনু আমাকে বলেন, আমি সরি ভাবি, আমার জন্য তোমার ও ভাইয়ের শুধু শুধু ঝামেলা হলো, আর এ কারণে আমি খুব অনুতপ্ত। ইটস ওকে অনু, আমারও ভুল ছিল। আমারও তোমার ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু আমি তা না করেই বেচারাকে আমার থেকে 100 হাত দূরে ঠেলে দিয়েছি।
তাহলে বোঝো তুমি কত মারাত্মক। আমি কিছু করিনি, তবুও তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। যদি করতাম তাহলে তো আমায় ছেড়ে চলে যেতে, তাই না? স্বামীর কথা শুনে আমি তার চোখের দিকে তাকিয়ে পড়ি, আর সেও অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে। আর তখনই আমার ছেলে এসে বলে, আম্মু তুমি বউ চাচ্ছ কেন? তোমার কেবল বিয়ে হয়েছে? ছেলের কথা শুনে সবাই হাহা করে হাসতে শুরু করে। তারপর বাবা ওকে কোলে নিয়ে বলে, হ্যাঁ বাবা, আমার সাথে বিয়ে হয়েছে। শুধু বিয়ে করলে হবে? আমার ছোট আপি হবে না? ছেলের কথা শুনে আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে থাকি, আর বাড়ি শুদ্ধ লোকেরা ওর কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তারপর সবাই ডাইনিং এ চলে যায়, আর আমি সবাইকে খাবার সার্ভ করে দেই আর আমার ছেলেকে খাইয়ে দিই। তখন ছেলে আমার গাল টানটানি করে বলে, আম্মু আমার দিকে দেখো। এই তো দেখেছি বাবা, কি হয়েছে বলো? তোমাকে না বউ থাকলে অনেক সুন্দর লাগে। আম্মু তুমি এত সুন্দর কেন? তোমার আমার ছেলে সুন্দর, তাই আমি সুন্দর বাবা। তখনও আমার ঠোঁট ধরে বলে, ঠোঁটের লাল লাল লিপস্টিক আমার অনেক ভালো লাগে আম্মু। তাই? ওই আম্মু। তারপর ও আমার নাকের উপরে চুমু খেয়ে বলে, আমার আম্মুর নাকটা কত সুন্দর। ছেলের কথা শুনে আমি হেসে দেই, আর তখনই খেয়াল করে দেখি সবাই খাওয়া ছেড়ে আমার ছেলের কথা শুনে মুখ চেপে চেপে হাসছে, এবং আমার জামাই গালে হাত দিয়ে আমাকে দেখে হাসছে। আয় আল্লাহ, ছেলের কথা শুনে সবাই খাওয়া ছেড়ে যে যার মুখ চেপে হাসছে। তাই এর একটুও সময় ওখানে থাকলে মেহমানরা তাদের খাওয়া ভুলে হাসতে হাসতে পটল তুলবে। তাই আমি আমার শাশুড়িকে বলি, আন্টি আমি ছেলেকে নিয়ে রুমে যাই, আপনার এখানে বসে খান কেমন? না মা, তুমি কেন যাবে? তুমি এখানে বসো। আমরা বুঝতে পারছি ছেলের জন্য তুমি রুমে যেতে চাইছো। কোথাও যেতে হবে না তোমার। তোমার ছেলে তোমাকে অনেক আদর করুক। আমরা তোমাদের দেখি কেমন। তারপরে সবাই খেতে শুরু করে। তখন আমার স্বামী আমার শ্বশুরকে বলেন, আন্টি ইহান তো কখনো আব্বু আম্মুকে দেখেনি, তাই ও আমার ওয়াইফকে আম্মু ও আমাকে আব্বু বলে ডাকে। আমি সব জানি বাবা, আমার ইমা আমাকে সবই বলেছে। ইনফ্যাক্ট আমি অনেক হ্যাপি যে ইহানের কখনো মা বাবার অভাব হবে না। আর একটা অনুরোধ বাবা, জি আন্টি বলেন। ইহানকে কখনোই জানাবে না তোমরা ওর ভাই ভাবি, তাহলে ও অনেক কষ্ট পাবে বাবা। হ্যাঁ আন্টি, এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি আমরা। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো বাবা। তখন আমার দুষ্টু ছেলেটা বলে ওঠে, তোমরা জানো আমি কালকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বাবা? পাপা আমি দেখেছি আম্মু আমার জন্য হসপিটাল থেকে 10টা ছোট আপু কিনে নিয়ে আসছে। হা হা। কি কয়টা? 10টা? একটা না দুটো না 10টা? পাপা তুমি লেখাপড়া শিখো নাই, তুমি তো গুনতেও পারো না। না বাবা, আমি তো লেখাপড়া না শিখেই পুলিশ অফিসার হয়েছি, তাই না? হা হা হা। আমি লেখাপড়া করেছি। কি লেখাপড়া করেছো? 1 2 10 11 11 11। আমার ছেলের পড়াশোনা দেখে সবাই হা হা করে হেসে দেয়। দেখেছো বাবা, সবাই তোমার উপরে হাসছে। তুমি একটা ইংলিশ রাইম পড়ে শোনাও তো, সবাই একদম চুপ হয়ে যাবে। আচ্ছা আম্মু, সবাই শোনো, আমি এখন ইংলিশ লাইন বলবো। আমার ছেলের রাইম শুনে সবাই চুপ হয়ে যায়, আর আমি আমার ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে যেতেই আমার বমি আসতে শুরু করে, তাই আমি আমার ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে চলে যাই, আর বমি করে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হই। ইদানিং শরীরের মতিগতি ঠিক লাগছে না আমার। হঠাৎ হঠাৎ বমি আসছে, গা গুলাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, এবং কেন জানি অস্বস্তি লাগছে। আর এগুলো তো... কি হলো সোনা, কি এত ভাবছো? আপনি হয়তো বাবা হতে চলেছেন। কি মানে সত্যি? মানে আমি বাবা হব? কি হলো সোনা বলো। আর তখনই আমি মাথা ঘুরে পড়ে যাই। চোখ খুলে হোশ আসতেই দেখি সবার মুখে হাসি হাসি ভাব, আর তখনই সবাই আমার রুম থেকে বেরিয়ে যায়। তখন আমার স্বামী আমার কপালে চুমু খেয়ে আমাকে আদর করে বলে, আমরা সত্যি আমাদের দ্বিতীয় সন্তানের বাবা মা হতে চলেছি। তারপর আমি ওনাকে জড়িয়ে ধরি, আর উনিও আমাকে জড়িয়ে ধরে। তারপর আমার ছেলেটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার পেটে চুমু খেয়ে বলে, আম্মু আমার নাকি ছোট আপি হবে। আমি হ্যাঁ বাবা, হবে তো। ওকে অনেক ভালোবাসবো, ওকে ছড়া পড়ে শোনাবো। কি ছড়া পড়ে শোনাবে বাবা? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে চা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে চা। তারপর? আর মনে নাই তো আম্মু, ভুলে গেছি। পাপা তুমি ব্লাশ করো নাই? হ্যাঁ করেছি। কেন বাবা? তোমার দাঁতের পোকাগুলো দেখা যায় পাপা। পাপার দাঁতে পোকা হয়েছে, কি মজা কি মজা। ছেলের কথা শুনে ওর বাবা হা হয়ে যায়, আর আমিও ছেলে মিলে তার চেহারা দেখে হা হা করে হাসতে শুরু করি।
আর ওর বাবা তার ছেলের হাত থেকে বাঁচতে ব্রাশ করতে বাথরুমে চলে যায়। তখন আমার ছেলে আমার পেটের উপরে চুমু খেয়ে হাসি হাসি মুখ করে আমাকে বলে, আম্মু, আমিও কি ছোট আপুর মতো তোমার পেটের মধ্যে ছিলাম? হ্যাঁ বাবা, কিন্তু এই কথাগুলো তোমাকে কে বলেছে? মিয়া আপু বলছে। ইমা আপু ঠিকই বলেছে বাবা। ও তাই? আম্মু, তোমার কষ্ট হয় নাই আমাকে তোমার পেটের মধ্যে নিয়ে? না বাবা, কেন কষ্ট হবে? আমার তো কোনো কষ্ট হয়নি আমার বাবাকে নিয়ে। তারপর আমি আমার ছেলেকে আমার বুকে টেনে নিই এবং ওর সাথে অনেক অনেক গল্প করতে থাকি। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার পেটের উপরে হাত রেখে ওর ছোট ছোট হাত দিয়ে আমার পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ছোট আপি, তুমি জানো আমাদের আম্মি অনেক সুন্দর, আমাকে অনেক ভালোবাসে আর তোমাকেও অনেক ভালোবাসবে। তাই বাবা? আরে তুমি কখন উঠলে আম্মু? এই তো বাবা এখন। কিন্তু আমার বাবা কি করে? আমি আমার ছোট আপির সাথে কথা বলি আম্মু। ও তাই? তা আমার বাবার খিদে লাগেনি? লেগেছে আম্মু, কিন্তু কিন্তু কি বাবা? আমি বড় হয়ে গেছি না, তাই আমি নিজে নিজে খাবো। না, তুমি আমার হাতে খাবে, তোমার আম্মুর হাতে খাবে। তখনও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমার ছেলেকে আমি ভালোবাসবো, তাই না? তাহলে আদিত্য বললো কেন তুমি আমার আম্মু না, তুমি আমার ভাবি হও? ছেলের কথা শুনে আমি ওকে অনেক শক্ত করে জড়িয়ে ধরি আর আমিও কান্না করে দেই। আর ওকে কোলে নিয়ে হলে গিয়ে সবাইকে বলি আমি ওর আম্মু, মানে আমিই ওর আম্মু। আর এই বাড়িতে কেউ আমার ছেলেকে নিয়ে গবেষণা করবে না। যদি এই বাড়িতে আমার ছেলে গবেষণা করার বিষয় হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আদিত্য, আমি আপনার থেকে এটা এক্সপেক্ট করিনি। ভাবি, তুমি একটু শান্ত হয়ে বসো, না হলে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ তো আমি আগেই হয়ে গেছি, কতগুলো অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকতে থাকতে। আমি আদিতের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ভাবি, তুমি প্লিজ শান্ত হয়ে যাও। এই বাড়ি তো কেউ আর কখনোই তোমার ছেলেকে নিয়ে গবেষণা করবে না, কেমন? তারপর আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই আর ওকে আমার বুকে জড়িয়ে ধরে বসে থাকি। তখন আদিত্যের আম্মু এসে আমার হাত ধরে বলেন, মা, আমার বোকা ছেলের কথায় রাগ করো না তুমি। ও আসলে বুঝতে পারেনি যে ইহানোর কথায় মাথা মুন্ডু কিছুটা হলেও বুঝতে পারবে। ইটস ওকে আন্টি, কিন্তু আমার ছেলের মনে তো এই কথাগুলো থেকে যাবে। থাকবে না মা, যেহেতু তুমি ওর মা, ওর কখনোই কষ্ট হবে না। মা ঠিকই বলেছে ভাবি, তুমি থাকতে তোমার ছেলের ঈদের দিন। আর তাই আমি তোমার ছেলের জন্য তার ফেভারিট নুডলস নিয়ে এসেছি। আপু, আমি তোমার রান্না করা খাবো না, তোমার রান্না ভালো লাগে না। এত বড় অপমান! তাই তো আমি তোর মায়ের রান্না করা নুডলস নিয়ে এসেছি বাপ। ভাবি হাসো পরে, আগে তোমার বিচ্ছু ছেলেকে খাওয়াও। আর তখনই আমার পাপা ও মাম্মা এসে পড়ে আর আমাকে ও ছেলেকে অনেক আদর করে দেন। আমি ওকে খাওয়াতে শুরু করি। কি আম্মু, তোমার রান্না এত সুন্দর কেন? আমার বাবার জন্য আমার রান্না এত সুন্দর বাবা। আমার সোনা বাবা, আমার সোনা আম্মু। তারপর আমরা গোসল করে একের অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। রাতে ঘুম থেকে জেগে উঠতেই দেখি আমার স্বামী তার ইউনিফর্ম পরে আমাকে ও আমাদের ইহানকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আর তখনই আমি খেয়াল করে দেখি দু বাপ বেটা ঘুমালে তাদের দেখতে হুবহু একই রকম লাগে। উফ, কি সুইট আমাদের পাগলা দুটো। তখন আমি তাদের চুমুতে চুমুতে ভরিয়ে দেই। ইস, আমার বরটা কত সুইট, একেই তো হিরো, তার উপর পুলিশ অফিসারের ইউনিফর্ম। আমি তো বউ হয়ে পাগল হই, অন্য মেয়েরা যে কি হয় আল্লাহ মালুম। আর তখনই উনি আমাকে চুমু দিতে দিতে বলেন, ফাইনালি আমি আমার বাবুদের আম্মুর মুখ থেকে আমার জন্য প্রশংসা শুনতে সক্ষম হয়েছি। সো আমি খুবই হ্যাপি সোনা। তাই? ইয়েস বেবি, আর তাই তো তোমাকে জড়িয়ে মটকা মেরে পড়ে থাকার ভান করেছিলাম আমি। হা 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 হা। ওরে দুষ্টু, মায়ের চিনো? মায়ের? না, চিনি না। হা হা হা। তবে হ্যাঁ, কি? তুমি না অনেক সুন্দর। আমি মা হতে চলেছি, তবুও আপনি আমার উপর এইভাবে নজর দেন? দেবই তো, দেড়মোহর দিয়ে বিয়ে করা একমাত্র বউ নজর দিব না সেটা বললে কি হয় সোনা? তাছাড়া তুমি প্রেগনেন্ট হও আর আমার 12টা বাচ্চা কাচ্চার মা হও, আমি শুধু তোমাকেই ভালোবাসবো সোনা। কি? একটা না, দুটো না, 12টা? এ তো অনেক কম বলেছি সোনা, আমি তো ভেবেছি বাচ্চা কাচ্চার ব্যাপারে হাফ সেঞ্চুরি করবো। হা হা হা। বেটা পাগল, আমাকে কি তোমার রোবট বলে মনে হয় যে বুড়ি কালেও তোমার সাথে বাচ্চা পয়দা করব? হ্যাঁ করবে, সমস্যা কোথায়? কেন টিভিতে দেখো না সুপারস্টার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এখনো
বুড়ো বয়সে কত রোম্যান্স করে, আর আমাদের বিয়ের তো 1 মাসও হয়নি, তো আমরা কি করতে পারি না বুড়ো বয়সে রোম্যান্স? না, করতে পারো না। অন্তত আমার সাথে বুড়ো বয়সে রোম্যান্স করো না, কেমন? প্রয়োজনে আরেকটা বিয়ে করে তার সাথে রোম্যান্স করো, তবু বুড়ো কালে আমার সাথে রোম্যান্স করতে এসো না প্লিজ। আমি আসবো, তুমি কি করবে? তোমাকে কাঁচকলা দেখিয়ে দৌড় মারবো। সেটা তো আর হচ্ছে না সোনা। তাই? তা কেন হচ্ছে না? কারণ সে ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি আমি। মানে আব্বুর চাকরি সূত্রে তোমরা যখন কুমিল্লায় ছিলে তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। কি? সে তো কোন কালের কথা? আই মিন, তখন আমার বয়স মাত্র 5 বছর ছিল, আর তুমি আমাকে কুমিল্লায় কোথায় পেলে? কেন, পুলিশ কোয়ার্টারে। আর তখনকার সময় আমার আব্বু ছিল ওখানকার পুলিশ কমিশনার। আমি না প্রতিদিনই তোমাকে ঘুরে ঘুরে দেখতাম। কি? কিন্তু কিভাবে? যেভাবে দেখে সেভাবে। আই মিন, আমাদের কোয়ার্টার তো পাশাপাশি ছিল, আর আমার রুম থেকে তোমার রুমে সবকিছুই দেখা যেত। আর আমি 2 চোখ ভরে তোমাকে লাল শাড়ি পরে বউ সাজতে দেখতাম, আর ভাবতাম যে এই বউটা তো শুধু আমারই বউ হবে। তা নয় বুঝলাম, কিন্তু শুধু লাল শাড়ি পরে বউ সাজতে দেখেছো? না, আরো অনেক কিছু দেখেছি। কিন্তু তুমি অনেক খারাপ। অত ছোট থাকতে তুমি এত লুচ্চামি করেছো। লুচু কেন বলছো? লুচু হলে তো আমি 10 বছর বয়সেই আমার 5 বছর বয়সী বউয়ের স্বামী হয়ে যেতাম। তবে এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটেছিল। কি ঘটেছিল? তোমাকে দেখার নেশায় এতটাই বিভোর হয়েছিলাম যে আমি আমার সমস্ত কাজকর্ম ও খেলাধুলা ছেড়ে শুধু তোমাকে দেখতে হা করে তোমার রুমের মধ্যে তাকিয়ে থাকতাম। আর এতে আব্বু আম্মু অনেক টেনশনে পড়ে যায় যে তাদের এত হাসি খুশি ছেলেটা হঠাৎ এভাবে কেন চুপ মেরে গেল। তারপর একদিন কি হলো জানো? কি হলো? তুমি না অনেক সুন্দর করে নতুন বউয়ের মতো সাজছিলে, আর আমি তোমাকে হা করে দেখছিলাম। আর তখনই আব্বু আমার পাশে এসে শুয়ে পড়ে আর আমাকে জিজ্ঞাসা করে যে আমি ওভাবে তাকিয়ে বাহিরে কি দেখছি। আর আমিও গাধার মতো বলে ফেলি যে আমি আমার বউকে দেখছি। আমার কথা শোনা মাত্রই আব্বু আম্মু হাসিতে ফেটে পড়ে, আর আব্বু আমাকে তার বুকে টেনে নিয়ে বলে, তাহলে কি বলো, বৌমাকে বাসায় নিয়ে আসি? আর তখনই আমার ঘোর কেটে যায়, আর আব্বু আম্মুকে আমার পাশে শোয়া দেখে ভয় পেয়ে যায়। আর আব্বু তখন আমাকে বলে, আমার তো আগেই সন্দেহ হয়েছিল যে আমার ছেলে এই বয়সে এক্ষুনি প্রেম রোগে আক্রান্ত। তার পরের দিন আব্বু তোমাকে আমাদের বাসায় নিয়ে আসেন, আর আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। আর সেদিন রাতে আমি আমার লাইফে প্রথমবার পাইপ বেয়ে তোমাকে দেখতে তোমার রুমে চলে যাই। এখন বাকিটা আমি বলি। হ্যাঁ বলো। তুমি পাইপ বেয়ে আমার রুমে এসে আমার কপালে গালে ও ঠোঁটে চুমু খাচ্ছিলে, আর তখনই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমি তোমাকে ভূত মনে করে ভয় পেয়ে চিল্লানি জুড়ে দেই। আর তুমি তখনই পাইপ বেয়ে তোমার বাসায় চলে যাও, আর আমি আব্বু আম্মুকে আমার ভয় ভাগাতে হুজুর খেজুর ডেকে একাকার করে। আর তার পরের দিন সকালেই আমি আব্বুর কোলেও তুমি আব্বুর হাত ধরে দাঁড়িয়েছিলে, এবং তাদের মাঝে আমার ভূত দেখা নিয়ে কথা হচ্ছিল, তাই না? সোনা। দেন বাসায় ফিরে যেতে আব্বু আমাকে আদর করে বলেন, বাবা, নিজেকে সংযত করো, সময় হলে তুমি ওকে ঠিকই তোমার করে পাবে। আর এখন আমি তোমাকে পেয়েছি, আমি না সত্যি এত সুখী যেটা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন তো প্রকাশ করেছো, এখন হ্যাপি? অনেক অনেক সোনা। তাহলে এগুলো আমাকে আগে কেন বলনি? বলিনি কারণ তুমি তো অনেক ছোট ছিলে, তোমার কি এগুলো মনে আছে তাই ভেবে। বোকা হাদা যেন কোথাকার। তুমি সেদিন রাতে যেটা করেছিলে সেটা তো আমি চাইলেও ভুলতে পারবো না, কারণ আমি শিওর ছিলাম যে আমার কাছে কেউ ছিল, কিন্তু আমি সেটা কাউকে বিশ্বাস করাতেই পারিনি, কারণ সবাই আমাকে খারাপ স্বপ্ন দেখেছি বলে সান্ত্বনা দিচ্ছিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসায় ডুবে যাই। দেখতে দেখতে কেটে যায় 12 মাস। এই 12 মাসে আমার স্বামী আমার এত যত্ন নিয়েছে, আমায় এত ভালোবেসেছে যে আমি সোনায় সোহাগা হয়ে গেছি, কারণ সে আমার সারাক্ষণ তার চোখে চোখে হারায় আর পাগলের মতো ভালোবাসে। আর তখনই বাপ বেটা মিলে আমার গালে চুমু খেতে শুরু করে। আরে কি করছো তোমরা? কেন? তোমাকে আদর করছি আম্মু। এত আদর করলে তো আমি পাগল হয়ে যাব আমার সোনারা। এখন আমি অনেক সুখে আছি আমার স্বামী ও 2 সন্তানকে নিয়ে, কারণ তারা 3 জনই আমি বলতে পাগল। তা পাগল যখন, তোমার এই পাগলকে পাগলামি করতে দাও। দুটো বাচ্চার বাপ হয়েছে, তবুও বুড়ো সব গেল না। না গেল না। এখন তুমি বলো, তোমার এই বুড়োকে পাগলামি করতে দিবে? হ্যাঁ দিব, তোমার যা মন চায় তাই করো বুড়ো। তুমি দেখোনি তোমার বুড়ো জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছে? ইস, তুমি কি নির্লজ্জ। আমার লজ্জা তো কোনো কালই ছিল না সোনা, থাকলে তো আর আমি ওই ছোট বয়সে তোমাকে কাছে পেতে
চাইতাম না, তাই না? তারপর আমি আমার বউকে জড়িয়ে আদর করে ওর সমস্ত কিছু আমার দখলে নিয়ে নিই, আর শেষে তার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দেই। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।